তখন অনেকের সাড়া দেখেছিলাম, কিন্তু হুট করে না সারা বলতে আস্তে আস্তে হয়ে যাবে তো। না, কখন সারা দেখলেন, কখন আমি তো দেখলাম না। যেমন আমি লিংক দিলাম, ওনারা তো আমাকে মেসেজে একবার বলবে যে স্যার আমরা তো আসতেছি, স্যারের ক্লাস হবে কিনা। অবশ্য ফোন করেছে আমাকে রাজু স্যার শুধু ক্লাসের ব্যাপারে। হ্যাঁ, আর আমি এই 2 দিন আপনাদেরকে হচ্ছে গিয়ে টাইমিং দিতেছি, বাট দেখতেছি কেউ আমাকে ওই টাইমে 2 টাইমে মেসেজ করতেছে। আর আমি আবার হচ্ছে গিয়ে ওই যে আরেকটা ক্লাসে ব্যস্ত ছিলাম, হুম। ওইটা নিতে নিতে 9টা 9:30 বেজে গেছে। এই কারণে আর 9টার দিকে দিলাম না, এখন দিলে কে যুক্ত না হয়। আজকে এটা একটু 2 টাইমে শেষ করছি, ঠিক আছে। উম, যার দরুন আসলে যুক্ত হইতে পারছি। হ্যাঁ, আমাদের তো পরীক্ষা হলো প্রায় 3 মাসের মতো না হয়ে গেছে। হুম 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 3 মাস হয়েছে। আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। 3 মাস হয়ে গেল, কি বলে? তাহলে হ্যাঁ, অতি 3 মাস, দ্রুত 3 মাস হয়ে গেছে তো। অতি দ্রুত রেজাল্ট পাবেন আশা করা যায়, ঠিক আছে। দেখি বিটিভির রেজাল্টটা দিয়েছি কিনা। আপনি যে একাই যুক্ত হয়েছেন, দেখছেন আগ্রহ দেখলেন কিভাবে? আগ্রহ কিভাবে দেখলেন বিজন ভাই? আর এর আগে অনেকেই নক করেছিল যে স্যার ক্লাস নিবেন কিনা। হুম হ্যাঁ, নক করেছে, একজনই করেছে দেখুন তো। এ, আমি তো ভাবছি গতকালকেও ক্লাস নিবেন। ঠিক আছে, বলছিলেন যে ক্লাস নিব। হ্যাঁ এখন যাই হোক স্যার, কোনো কোনো কারণে ব্যস্ত ছিলেন নাকি? না না, আপনাদের এই কারণে না আমি বিরতি দিয়েছি, আমি ব্যস্ত তো বলতে আমাকে তো টাইম করতে বের করতেছি। আবার একটা নোটিশ দেখলাম, প্রতিষ্ঠান থেকে একটা নোটিশ। হুম হুম তো সেটা ওই কারণটাতে আমি ফোন করে বলছিলাম যে স্যার আমার তো স্যার, আমি এই আমি আমার তো 2টা অ্যাসাইনমেন্ট আপলোড হয়েছে দেখছেন। আরো একটা হয়ে গেছে, ওটা আপলোড দেইনি আর কি, রেখে হুম দিই। 3টা হয়ে গেছে কমপ্লিট। হুম 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 শিক্ষকরা পাঠদান নবায়ন রেজাল্টের না, ফলাফলের কোনো নোটিশ নাই স্যার, বিজন স্যার। হ্যাঁ স্যার, দেখছিলাম, আমিও ঢুকছিলাম। ঠিক আছে, এইটাই। আব্দুর রহমান স্যার, কি অবস্থা আপনার স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর দেখা সাক্ষাৎ নাই। কি অবস্থা আপনাদের জি পড়াশোনা, স্যার, আমি সময় ধারাবাহিক? পাই না তো স্যার। হ্যাঁ, ধারাবাহিকভাবে বাড়ির কাজ করবেন, আপনাদের জন্য মাইক্রোফোন কিনলাম, ঠিক আছে। ধারাবাহিকভাবে বাড়ির কাজ করবেন, শুরু থেকে সেকেন্ড সেমিস্টারে করবেন। তো আসলে সবার মানে আগ্রহটা খুবই ক্ষীণ, তারা আর সময় কিন্তু চলে যায়। যেমন এই যে ক্লাস আজকে যুক্ত হয়েছেন, এটা আমি ক্লাস না নিলেও আজকে এমনি চলে যেত, তাই না? তো হচ্ছে এখন যেটা জি আর কি স্যার। বলার, আসলে হচ্ছে সবাই একটু কিন হন, আগ্রহী হন, একটু কিউরিসিটি দেখান। আমার তো কিউরিসিটি বলতে স্লাইড গুলো ডিজাইন, তারপরে হচ্ছে গিয়ে যেই সব সময় তো আর নখদর্পণের সব তথ্য আমার মাথায় ঝুলি ভরে থাকে না, তাই না? সো নিজের একটা প্রস্তুতির ব্যাপার আছে। তারপরে হচ্ছে কি আপনাদের দেখানোর চেষ্টা করি। আর এখনকার যে ট্রিকি সাবজেক্টগুলি, বিশেষ করে ডিজিটাল সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর কিছু কিছু সাবজেক্টে কিছু কিছু পার্ট আছে যেগুলো আপনাদেরকে একটু ভালোই সময় দিয়ে যদি এখন থেকে একটু শিখেন, বুঝে খেয়াল করে করেন, দেখবেন 100 মার্ক, যেটা উদ্দেশ্য আপনাদের। আমি জানি 1 বছর মেয়াদি করার বাইরের কাজে লাগে, বাট আমাদের প্রায় শিক্ষার্থীদের উদ্দেশ্য হচ্ছে কি আলটিমেটলি তাদের আইসিটির টিচার বা ওইটা নিবন্ধনের জন্য, তাই না? তো সেই নিবন্ধনে নিবন্ধনে কিন্তু 100 মার্কের প্রস্তুতি এই পুরো ফার্স্ট সেমিস্টার দোনোটাতে হয়ে যেতেছে, একই সাথে হয়ে যেতেছে, তাই না? তো তো সুবিধা জি স্যার। আপনার আলাদা করে আরো হ্যাঁ স্যার। প্রস্তুতি নেওয়া লাগতেছে হ্যাঁ, না। তো এক ঢিলে দুই পাখি মারতে পারতেছেন। তাহলে এটার স্ট্রং প্রস্তুতি না নিয়ে আপনি গ্যাপ রাখবেন কেন, ভাষা ভাষা কেন করবেন? তাহলে এটা প্রপারলি করাটা উচিত না? একই সাথে উপস্থিতি হয়ে যায়, আপনি শুধুমাত্র জেনারেল যে জেনারেল সাবজেক্ট গুলো আছে, বাংলা, ইংরেজি, আহ, সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান তো নাই এখন, এখন সাধারণ বিজ্ঞান আর হইতেছে গিয়ে আইসিটি। সাধারণ বিজ্ঞান আর কি জানো, বাংলা, ইংরেজি, গণিত আর সাধারণ বিজ্ঞান, এই সাধারণ জ্ঞান উঠাই দিছে, ঠিক আছে, সাধারণ জ্ঞানটা নাই, ঠিক
আছে, আর আইসিটির 100 মার্কের, টোটাল 200 মার্কের এমসিকিউ হবে। এইটাকে যদি গ্রেপ করতে না পারি আমরা, আসলে আমাদের জন্য আসলে মন্দই, কপাল মন্দ আসলে 19তমতে, তাই না? তাহলে আপনারা যদি এই প্রস্তুতির ওই আলোকে সেই আলোকে দেখেন, ভালো করে যদি একটু এইটার প্রস্তুতিটা নিয়ে ফেলান, হয়ে গেল প্রস্তুতি, কঠিন কিছু না আসলে। আর আমি যেটা করতে চেষ্টা করতেছি এখানে, অবশ্য এমসিকিউর মতো বের হয় নাই, তবে কিছু কিছু ওই যে বিসিএস এর যে আইসিটির যে সিলেবাসটা বা আইসিটির যে টপিকগুলো ওইগুলি পড়লেই হয়, সহকারী শিক্ষক যারা। আর মাধ্যমিকের জন্য যে লিখিত যে সিলেবাস আছে ওইটা ধরেই এমসিকিউ আকারে বানাই নিলেই হয়। যে আইটি জব সলিউশন আছে না এমসিকিউ টাইপের, যে অনেক বই আছে, ওইগুলি বই বের করে ওইখান থেকে পড়তে পারা যেতে পারে এখন, পূর্ববর্তী বছরগুলিতে কি কি আসছে ওইগুলো। কিন্তু এখনো তো আহ, নতুন যে সিলেবাস দিবে 19তম, এবার পরে হচ্ছে কি আরো যে ইগুলো দিবে সেগুলি তো এখনো বের হয়নি, বের হয়েছে বের হয়নি। তো এটা যাই হোক, আমরা এখন হচ্ছে না কি, ভাই। হ্যাঁ, তো ক্লাসে ডিসকাশনে যাই আজকে আমরা, আর হইতেছে গিয়ে দেখি কি করা যায় আসলে স্যার। মানে আপনাদের নিয়ে তো আসলে একটা যাত্রা শুরু করছি, এই যাত্রায় যেন আমরা ই করি আর কি। তো কম্পিউটার নেটওয়ার্কিং আর হচ্ছে গিয়ে অ্যান্ড সিকিউরিটি, এই মডিউলের কোনো কিছুই আমাদের হচ্ছে গিয়ে এখন আলোচনা শুরু হয়নি বা আমরা কিছুই করিনি। আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, কম্পিউটার নেটওয়ার্কিং আর সিকিউরিটি। কম্পিউটার দুইটা পার্ট আসলে, সিকিউরিটির একটা ইউনিট, দুইটা ইউনিট সিকিউরিটির, আর হচ্ছে গিয়ে বাকিটা নেটওয়ার্কিং নিয়ে। তো নেটওয়ার্কিং এর মধ্যেই উদ্দেশ্য হচ্ছে গিয়ে ডাটা এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া। তো এই কারণে ডাটা কমিউনিকেশন প্রথম ইউনিটটা হইতেছে ডাটা কমিউনিকেশন নিয়ে, যে এটার মৌলিক যে ধারণাগুলো এটার সাথে সম্পর্কিত। আমরা কি এই বিজন স্যার বলতে পারবে যে ডাটা কমিউনিকেশন বা কম্পিউটার নেটওয়ার্কিং সিকিউরিটির একটা ক্লাসও কিন্তু এই পর্যন্ত নেই, তাই না? এই সাবজেক্টটাকে ধরেই নেই, তাই না? মনে হয় ধরেই নেই। না স্যার, না স্যার। ডাটা ডাটা কমিউনিকেশন মূল কিওয়ার্ড, এটা মনে রাখবেন, ডাটা কমিউনিকেশনটা কি আসলে। এরপরে ডাটা কমিউনিকেশন সিস্টেমটা, আসলে ডাটা কমিউনিকেশনটা হচ্ছে ডাটাটা কি এই ব্যাপারটা কিন্তু আমরা আগে জানি আসছি। আসলে কি ডাটা আর ইনফরমেশন দুইটা, ডাটা থেকেই তো যে ইনফরমেশনটা হয় প্রসেস হয়ে, তাই না? ডাটা, প্রসেস, ইনফরমেশন, তাই না? এটা কিন্তু জানছি আমরা আগে পরেও, ডাটা এবং তো ইনফরমেশন এই দুইটার মধ্যে পার্থক্য আছে, সেগুলো আমরা দেখেছি। সো এই ডাটা কমিউনিকেশন বলতে হয় গিয়ে ডাটা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর যে হয়, অর্থাৎ এক প্রেরক থেকে প্রাপক প্রাপক পর্যায়ে যাওয়া, অথবা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হওয়াটাই ডাটা কমিউনিকেশন। আর ডাটা কমিউনিকেশন সিস্টেম যে কনসেপ্টটা বা ডাটা কমিউনিকেশন সিস্টেম যে ব্যাপারটা, এটা হইতেছে গিয়ে একটা ইকোসিস্টেম, এমন একটা সিস্টেম যেখানে কি হয়, যোগাযোগের জন্য প্রেরক, মাধ্যম ও প্রাপক, এই তিনটাই মৌলিক বিষয়। এবং এই যা কমিউনিকেশন সিস্টেম, আচ্ছা এটাই, অর্থাৎ এখান থেকে এটা তো আমি কিছুক্ষণ আগে বললাম সিস্টেমটা, যে কমিউনিকেশন সিস্টেম বা ডাটা কমিউনিকেশনটা কি। তো যেই সিস্টেমটা একে অপরের সাথে যোগাযোগ করে তাই কমিউনিকেশন সিস্টেম। আর ডাটা কমিউনিকেশন সিস্টেমটা হইতেছে গিয়ে ওই প্রক্রিয়াটা যার মাধ্যমে ডাটা বা উপাত্ত এক স্থান থেকে আরেক স্থানে নির্ভরযোগ্যভাবে আদান প্রদান করা যায়। তাইলে দেখেন দুইটা ট্রাম, কমিউনিকেশন সিস্টেমটা কি আর হইতেছে ডাটা কমিউনিকেশন সিস্টেম কি, আর ডাটা কি, তিনটা প্রশ্ন পাইলাম এখানে। সো যে কোনো যোগাযোগের জন্য প্রেরক, মাধ্যমে, প্রাপক, এই তিনটা মৌলিক বিষয়, এই তিনটাকে আমরা একত্রে বলি যে কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ পদ্ধতি, ঠিক আছে? আর যে সিস্টেমে একে অপরের সাথে মূলত যোগাযোগ করে বা যেই প্রক্রিয়ায়, সেইটাই হইতেছে কি কমিউনিকেশন সিস্টেম। আর ডাটা কমিউনিকেশন সিস্টেমে কি হবে, ওই প্রক্রিয়াটা যেটা ডাটা বা উপাত্ত কমিউনিকেট হবে বা উপাত্ত স্থানান্তরিত হবে নির্ভরযোগ্যভাবে, ঠিক আছে? সো এই এটাই। আর হইতেছে গিয়ে ডাটার ক্ষেত্রে গিয়ে এই যে এই বিষয়গুলো আসে, ডাটার যে বৈশিষ্ট্য, যে বিতরণ, নির্ভুলতা, ঠিক আছে, এগুলো ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে বৈশিষ্ট্য, যে ডেলিভারি, নির্ভুলতা থাকবে, যথাকালীনতা, টাইমলিনেস থাকবে, ব্যবধান থাকবে একটা, জিটার, চারটা, এই চারটা বৈশিষ্ট্য ডাটা কমিউনিকেশনের। আর এই যে এইটা হচ্ছে গিয়ে এই পাঁচটা, এগুলো হইতেছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে ব্লক ডায়াগ্রাম। পরে একটা ব্লক ডায়াগ্রাম আছে, বাট এটা হচ্ছে গিয়ে শুরু টু শেষ, যেই মাধ্যমে মূলত যে উপাদানগুলো লাগে, এগুলো হচ্ছে পাঁচটা উপাদান। উৎস, প্রথম উপাদান, ঠিক আছে, যেই যেখান থেকে মূলত হইতেছে গিয়ে ডাটা বা তথ্যটা উৎস, ডাটার যে উৎস বা যেখান থেকে যাবে সেটাই উৎস, সোর্স। আর প্রেরক, প্রেরক মানে যে পাঠাইবে, যে ট্রান্সমিটারটা, ঠিক আছে, সেটা হলো প্রেরক। আর এরপরে হচ্ছে গিয়ে ওই ট্রান্সমিটার প্রেরক থেকে যে বহন করে নিয়ে যাইবে প্রাপকের কাছে, সেটা হচ্ছে মিডিয়াম বা মিডিয়া, মাধ্যম, ঠিক আছে, সেটা দুই ধরনের আছে, তারবিহীন, তারযুক্ত, ঠিক আছে। এরপর হচ্ছে রিসিভার, যে রিসিভ করবে, যে ট্রান্সমিটারটা রিসিভ করবে, ঠিক আছে, প্রাপক প্রান্ত,
আর এই প্রাপক প্রান্ত হয়ে তারপরে সরাসরি প্রাপক এটা গন্তব্যে পৌঁছে দেয়। ঠিক আছে, এই 5টা উপাদান ডাটা কমিউনিকেশন সিস্টেমের। আর এই ব্যাপারটা একটু বোঝার জন্য দেখেন, এই যে এখানে উৎস সিস্টেম, ট্রান্সমিশন সিস্টেম, গন্তব্য সিস্টেম, ব্লক ডায়াগ্রাম আছে। এখানে এটাকে বলা হয় কি ডাটা কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। এই যে এটা, এই পুরো ব্যাপারটা যদি বলে যে ডাটা কমিউনিকেশন সিস্টেম ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, তাহলে আপনারা হচ্ছে কি এইটাও অঙ্কন করবেন। এখানে বোঝার কিছু আছে। এটা একটু, এটা এখানে তো জাস্ট ব্লক ডায়াগ্রাম করছে এইটা, আর এটা হচ্ছে চিত্ররূপ দিয়ে দিছে। মূলত এই ব্যাপারটা কিভাবে আসে দেখেন, উচ্চ সিস্টেম, উচ্চ আর প্রেরক, এটা উচ্চ, এই দুইটা মিলে উচ্চ সিস্টেম। ঠিক আছে, বা উচ্চ প্রান্ত। এরপর হচ্ছে এই মাধ্যমটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, মিডিয়াম। ঠিক আছে, এরপর হচ্ছে গন্তব্য সিস্টেম, প্রাপক এবং গন্তব্য। আর এটাকে যদি আমরা একেবারে বাস্তব জীবনের ভিত্তি করে দেখি, তাহলে প্রেরক বা প্রাপকটা হচ্ছে যেখান থেকে টেক্সট অথবা ইমেজ অথবা যে কোনো ডাটা, যে কোনো ফরম্যাটেড ডাটা প্রেরক বা প্রাপক থেকে যায়। আর এই প্রেরক বা প্রাপকটাই হচ্ছে গিয়ে কি একটা কম্পিউটার বা একটা ডিজিটাল ডিভাইস বা একটা ডিজিটাল ডিভাইস। হ্যাঁ, সেটা কি করে, ডিজিটাল সংকেতটা বহন করে, এই যে মডেম, মানে যেভাবে হয় মূলত বাস্তব জীবনের। ঠিক আছে, এখন এটা হচ্ছে খুবই অ্যানালগ, অনেক আগেরটা দিছে। ঠিক আছে, যেটা, হ্যাঁ, মডেম এই ডিজিটাল সংকেতটা এখান থেকে যেটা পাঠানো হয়েছে, সেটা মডেম এখানে নিজের কাছে স্টোর করে করে, এবং সেটা অ্যানালগ সংকেত আবার রূপান্তর করে হচ্ছে কি অ্যান্টিনা যে আছে, ওই যে যেগুলো হচ্ছে গিয়ে মাধ্যম, ঠিক আছে, তার বা তারবিহীন, সেটা করে পরবর্তীতে প্রাপক প্রান্তে যায়। সেখানে মডেম থাকে, সেইটাকে আবার প্রাপক প্রান্তে যায় ডিমোডুলেট করে। ডিমোডুলেট করে ডিজিটাল সংকেতকে গিয়ে ওই যে আবার যে রিসিভ করবে রিসিভার, এখানে ভুল দিছে, এখানে প্রাপক গ্রাহক, গ্রাহক বা ঠিক আছে, প্রেরক বা প্রাপক, প্রেরক প্রেরক বা এখানে হচ্ছে সে গ্রাহক বা প্রাপক দেওয়ার দরকার ছিল। যাই হোক, হচ্ছে এই ডিজিটাল সংকেতে এটা হচ্ছে মডুলেশন, এটা হচ্ছে ডিমodulation। ঠিক আছে, এই সংকেতটা রূপান্তর করে পরে ইউজারের ডিভাইসে পাঠায়, এবং ওইটাই ইউজার দেখতে পারে, পড়তে পারে, শুনতে পারে। যেভাবে এই একই সিস্টেম এবং একই প্রক্রিয়ায় কিন্তু আমরা মূলত হচ্ছে গিয়ে ফোনেও যোগাযোগ করি। ঠিক আছে, একই সিস্টেম আমরা ফোনেও যোগাযোগ করি। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে যে বিষয়গুলি কোনটা উচ্চ হবে, উচ্চ কি কি হতে পারে, প্রেরক কি হতে পারে, মাধ্যম কি হতে পারে, প্রাপক কি হতে পারে, এই জিনিসগুলো ছোট প্রশ্নের জন্য জরুরি। এমসিকিউ তো অনেক চলে আসে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আছে যে আসলে কি ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে উচ্চটা কি। উচ্চটা হয় গিয়ে যে ডিভাইসটা, সেটা হতে পারে কম্পিউটার বা মোবাইল বা টেলিফোন। প্রেরকটা কি হয়, যে যন্ত্রটা মূলত উচ্চ থেকে, এই উচ্চর কাছ থেকে ডাটা কমিউনিকেশনের মাধ্যমে এই মাধ্যমের কাছে পাঠায়, সেটা প্রেরক, এবং সেটা হতে পারে মডেম। ঠিক আছে, মডেম। এরপর মাধ্যম হয় তারযুক্ত, তার মুক্ত, বা তারযুক্ত বা তারবিহীন। ঠিক আছে, মাধ্যম দুইটাই হতে পারে, টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট। ঠিক আছে, ওয়াইম্যাক্স, ওয়াইফাই, এগুলো। প্রাপকটা হয় কি, প্রাপক হয় মডেম, যে মূলত ওই সিগন্যালটাকে রিসিভ করে, ওই ডিজিটাল সিগন্যালটাকে রিসিভ করে। সো যে যন্ত্র ডাটা কমিউনিকেশন মাধ্যম থেকে, ওই যে মাধ্যম, এই মাধ্যম থেকে আবার সে নিজে গ্রহণ করে সে প্রাপক। প্রাপক কি, মাধ্যম কি, প্রেরক কি, উৎস কি, গন্তব্য কি, এগুলি ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। সো যে ডিভাইস থেকে ডাটা পৌঁছায় তাকে গন্তব্য বলে, সেটা হয় গিয়ে কম্পিউটার, মোবাইল ফোন বা টেলিফোন। এরপর আসি 3টা মৌলিক উপাদান ডাটা কমিউনিকেশন সিস্টেমের। ঠিক আছে, আমি অনেক তথ্যপূর্ণ দিয়ে খুব ভিজুয়ালাইজ করে অনেকভাবে আসলে এই জিনিসগুলোকে ইজি করে অ্যানিমেশন যুক্ত করে আপনাদের মানে একেবারে পড়তে না হয়, স্লাইডগুলো যেন দেখলে বা স্লাইডের বা এমন এমন কিছু বিষয় শেয়ার করতে চেষ্টা করছি রিয়েল লাইফে। কেননা ডাটা কমিউনিকেশনের এটাকে যদি আমি নেটওয়ার্কিং এর কিছু কিছু বিষয় যেহেতু যুক্ত করে দিছি, এরকম ভাবে ধরি যে বাস্তব জীবনে কাজ করলে এই ব্যাপারে অনেক কিছু পড়া লাগবে না, জানা লাগবে না, নিজে ইমাজিন করতে পারবো। আর অলরেডি আপনারা কিছু কিছু জানেনও, যেহেতু ইন্টার আইসিটা পড়ে আসছেন সবাই। সো ডাটা কমিউনিকেশন সিস্টেম 3টা মৌলিক উপাদান, ট্রান্সমিটার, ট্রান্সমিশন মিডিয়াম, আর হচ্ছে গিয়ে রিসিভার। এতটুকু জানেন। এরপর আসে কি ফ্রিকোয়েন্সির ব্যাপারটা। ফ্রিকোয়েন্সির যে কনসেপ্ট, ফ্রিকোয়েন্সি মানে তরঙ্গ দৈর্ঘ্য। ডাটা কমিউনিকেশনের বিষয়গুলি বোঝার জন্য এই যে কনসেপ্ট, এই যে একের পর একটা আসবে, ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি, স্পেকট্রাম। ঠিক আছে, এই সবই ডাটা কমিউনিকেশনের সাথে সম্পর্কিত মৌলিক টার্মিনোলজিস। বুঝতে হবে, জানতে হবে এবং ইকুয়েশনগুলো মনে রাখতে হবে। যারা ফিজিক্স পড়ছেন বা সায়েন্সের স্টুডেন্ট, তাদের কিন্তু এই ব্যাপারগুলো আগে থেকে জানা আছে। ওই যে শব্দ তরঙ্গের যে অধ্যায়, সেখানে ছিল এই ইকুয়েশনটা।
সো কোন ওয়েভের 1 সেকেন্ডে মোট পিরিয়ড কি মানে হচ্ছে কি ওই যে দোলনকাল পর্যায়কাল যেটা, সে পিরিয়ড সংখ্যাকে ওই ওয়েভের ফ্রিকোয়েন্সি বলে। অর্থাৎ কোন ওয়েভ মানে কি তরঙ্গ 1 সেকেন্ডে মোট পিরিয়ড 1 সেকেন্ডে কয়টা দোললো বা এই পাশ থেকে ওই পাশে গেল, সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটাই ওয়েভের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিকে আমরা কি করি, এফ দ্বারা প্রকাশ করি, এবং এর এককটা হচ্ছে কি হার্টজ। ফ্রিকোয়েন্সির একক হার্টজ। একটি ওয়েভের ফ্রিকোয়েন্সিকে সমীকরণের মাধ্যমে যদি প্রকাশ করি, দেখেন এই যেভাবে আছে, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু 1/t, এফ ইজ ইকুয়াল টু 1/t, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এর পিরিয়ড একে অপরের ব্যস্তানুপাতিক, ফ্রিকোয়েন্সি পিরিয়ড একে অপরের ব্যস্তানুপাতিক বা বিপরীত। ঠিক আছে, যেমন ধরেন গিয়ে কোনোটার যদি হয় গিয়ে দোলনকাল হয় গিয়ে 4, তাহলে তার হচ্ছে সে গিয়ে 1/4 হবে গিয়ে তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, পর্যায়কাল বা পর্যায় সংখ্যা, টি মানে হচ্ছে গিয়ে পর্যায় সংখ্যা, ঠিক আছে, বা পিরিয়ডের সংখ্যা, এটা প্রকাশ করে। তো টি যদি আমি 5 দেই, তাহলে 1/5 হইবে যে হচ্ছে গিয়ে ওই ফ্রিকোয়েন্সি। অথবা আমি যদি বলি যে পর্যায়কাল কত, তাহলে 1/f, এটা হবে কি আর পর্যায়কাল, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 1/5 এরকম। এরপর আসে গিয়ে ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ ওয়েভ লেন্থ যেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করে। অর্থাৎ ওয়েভ লেন্থটা কি, ওয়েভ লেন্থ আবার হতেছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক বা এর বিপরীত। এটা কি, একটা ওয়েভ যে দূরত্ব অতিক্রম করে এক সাইকেল সম্পূর্ণ করে। এক সাইকেল মানে কি, এই এক প্রান্ত থেকে, এই যে একটা সাইকেল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এভাবে পৌঁছায়, যায়, এই যে একটা যে সাইকেল সম্পন্ন করলে একটা, এরপরে আর একটা, এরপর আবার গেলে এটা, এরপর আবার আরেকটা, এইভাবে তো ওঠানামা করে ডিজিটাল সিগন্যাল, তাই না? তো এই ওয়েভে যে দূরত্ব অতিক্রম করে একটা পুরো সাইকেল সম্পূর্ণ করে, তাকে ওই ওয়েভের ওয়েভ লেন্থ বলে। সো পরপর দুইটি সাইকেলের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাই ওয়েভ লেন্থ। এখানে গ্রিক অক্ষর আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, এবং এই ওয়েভের ওয়েভ লেন্থ এবং ফ্রিকোয়েন্সি এই দুটোটার একে অপরের ব্যস্তানুপাতিক হয়, সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু 1/f। ঠিক আছে, এই ইকুয়েশন গুলো মনে রাখবেন। এখানে কিন্তু আমি আসলে ম্যাথ ইনক্লুড করি নাই, তাই জায়গা ফাঁকা রাখছি স্লাইডে। ঠিক আছে, একটু ম্যাথ করে দেখাইতাম। ঠিক আছে, বাবা করে মানুষ যদি দেওয়া যায়, উদাহরণ মনে হয় পরে যুক্ত করছি, এই যে কিছু কিছুর সাথে যুক্ত করছি। ঠিক আছে, প্রোপাগেশন স্পিড, থার্মাল নয়েজ, ক্রসটক স্পিড, এসএনআর, হ্যাঁ ঠিক আছে, সবই আছে। দেখি আগাই আমরা। আচ্ছা, কিছু কিছু বাড়ির কাজ দিয়ে দিবনি হচ্ছে গিয়ে, তখন ওইগুলো আপনারা নিজেরাও করতে পারবেন, যে আসলে ওয়েভ লেন্থ বের করা। এখানে কিন্তু ম্যাথ আছে। ঠিক আছে, ম্যাথ আছে এই সাবজেক্টে, এই চ্যাপ্টারে ম্যাথটা আছে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি বের করা, ইকুয়েশন কিন্তু এই কারণেই দেওয়া হয়েছে। এবং এরপর ওয়েভ লেন্থ বের করা। এরপর হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রামটা কি, এই শব্দটা আমরা শুনছি মোটামুটি। ঠিক আছে, সো স্পেকট্রামটা হচ্ছে একটা সিগন্যালের টাইম ওয়েভ ফর্মকে এক সিরিজ সাইন এবং কোসাইন কিংবা সাইন বা কোসাইন ওয়েভ দ্বারা দেখানো যেতে পারে। এর প্রদর্শনকে বলা হয় সিগন্যালের স্পেকট্রাম। ঠিক আছে, অর্থাৎ একটা সিগন্যালের টাইম ওয়েভ ফর্মকে এক সিরিজ সাইন এবং কোসাইন, অনেক কিছু কিছু শব্দ আপনাদের কাছে একেবারে নতুন লাগে, বাট পড়ে পড়ে মনোযোগ দিয়ে পড়তে হবে এগুলি আমি বোঝানোর পরেও। ঠিক আছে, দেখানো যেতে পারে, এর প্রদর্শনকে আমরা বলি সিগন্যালের স্পেকট্রাম। দেখেন, যখন অ্যানালগ সিগন্যালকে বিশ্লেষণ করি আমরা, অ্যানালগটা কি, অ্যানালগটা হয় গিয়ে যে হইতেছে গিয়ে এই যে ইসের, ঠিক আছে, ঘড়ির কাঁটা, এরকম যে এই যে মানে হইতেছে কি একটা নির্দেশক থাকে, কিন্তু ডিজিটাল সিগন্যালে তো কিন্তু হইতেছে কি এই যে এরকম। ঠিক আছে, ওঠা নামা জাস্ট। তো এই যে এইটাই হয়, অ্যানালগ সিগন্যালকে বিশ্লেষণ করা হয়, তখন দেখা যায় একটা এটি কতিপয় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এবং তাদের হারমোনিক নিয়ে গঠিত হয়েছে, এবং ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের মাত্র একটি ক্ষুদ্র অংশ দখল করে আছে। এরূপ স্পেকট্রামকে আমরা কি বলি, ডিসক্রিট স্পেকট্রাম, যেটা ক্ষুদ্র অংশকে মূলত দখল করে থাকে ফ্রিকোয়েন্সি। আর ডিজিটাল সিগন্যাল সমূহকে বিশ্লেষণ করলে যদি আমরা দেখি, ঠিক আছে, তখন দেখা যাবে যে অসীম সংখ্যক ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। আর অসীম সংখ্যক ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে বিধায় এই কারণে এই স্পেকট্রামটাকে বলা হবে কন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে চলতেই থাকবে। ডিসক্রিট মানে কি স্থির, আর কন্টিনিউয়াস মানে কি চলমান। ঠিক আছে, এরপর আসছে কি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ এই শব্দটাও শুনছেন প্রতিনিয়ত, যে তোমার হচ্ছে কানেকশনের ব্যান্ডউইথ কত। একদম মূল কথা বলতে গেলে একক সময় যেই ডাটা ট্রান্সফারের হার বা ডাটা স্থানান্তর করা যে হারটা, সেটাই ব্যান্ডউইথ। আর ওইভাবে যদি বলতে যাই, একটা যে সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, সিগন্যাল সেটা ডিজিটাল বা অ্যানালগ, যেই সিগন্যালই হোক,
ঠিক আছে? ডিজিটাল ডিভাইসে ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ ডিভাইসে অ্যানালগ সিগন্যাল বলে। সো ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সির সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট ভ্যালু অ্যান্ড লোয়েস্ট ভ্যালু অফ এনি সিগন্যাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ইজ কল্ড ব্যান্ডউইথ। সো একটা ব্যান্ডউইথের একটা এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হয় গিয়ে, যদি আমরা বের করতে চাই বি, মানে ব্যান্ডউইথটাকে বি দিয়ে যদি ধরি, আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দিকে ধরি এফএইচ, আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ধরি কি এফএল, তাইলে, এবং এখানে মান দেওয়া আছে, একটা ফ্রিকোয়েন্সি হলো 100, আরেকটা হচ্ছে গিয়ে 1000, আরেকটা হচ্ছে 5000। তাহলে ব্যান্ডউইথ হবে এদের কত? 5000 থেকে 1000 বিয়োগ দিব 4000, 4000টাই হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ। এখন এখানে একটা ম্যাথ দিছে, এটা আমি করাবো না, আমি কাজ দিব আপনাদের, বের করবেন এবং কইরে ছবি তুলে মূলত গ্রুপে দিবেন। আরো কিছু বাড়ির কাজ আছে দিব, ঠিক আছে? শুধু এতটুকু আমি প্রশ্নটা পড়ি, দেখেন আপনারা এখনো কিছু বের করতে পারবেন, এবং এখানে স্পেকট্রামটাও যেটা বলছিল সেটা দিয়েও বের করতে পারবেন। স্পেকট্রামে যে ইকুয়েশন দিছে, দেখেন একটি পিরিয়ডিক সিগন্যালের 4টি সাইন ওয়েভে, কয়টা সাইন ওয়েভ? 4টা। ফ্রিকোয়েন্সি যথাক্রমে 100, 300, 500, 700 আর 900 হার্জ। ফ্রিকোয়েন্সির একক তো হার্জ, জানি আমরা, আগে জানছি। তো সিগন্যালের ব্যান্ডউইথ বের করতে বলছে, সিগন্যালের ব্যান্ডউইথ। সো লোয়েস্ট আছে 100, হাইয়েস্ট আছে 900। আমি বি যদি চিন্তা করি, তাইলে 900 মাইনাস 100 সমান সমান 800, এটাই ব্যান্ডউইথ। আর স্পেকট্রাম হচ্ছে কি অঙ্কন করতে হবে গিয়ে, এই যে এখানে স্পেকট্রাম অঙ্কনের করার বিষয় আছে, এই যে এখান থেকে এটা যেহেতু কি সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যালের 4টি সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি, এটা ডিজিটাল অ্যানালগ সিগন্যালই, ডিজিটাল সিগন্যাল হবে, এর স্পেকট্রামটা অঙ্কন করতে হবে, ঠিক আছে? এটা অঙ্কন করবেন, এখন এখানে অঙ্কন করলাম না আমি, ঠিক আছে? এটা কাজ আছে, ম্যাথগুলি চলে আসে। এরপর আসছে থ্রুপুট, কনসেপ্টগুলি ক্লিয়ার করি আগে, ঠিক আছে? আমরা দেখবনি, এরপর হইতেছে গিয়ে থ্রুপুট আরো বিশদ দেখব। একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে, একটা নেটওয়ার্কের মধ্য দিয়ে কত দ্রুততার সাথে অ্যাকচুয়াল ডাটা পাঠানো যায় তা পরিমাপ করাকেই থ্রুপুট বলে। একটা নেটওয়ার্কের মধ্য দিয়ে কত দ্রুততার সাথে অ্যাকচুয়াল যে ডাটাটা, আচ্ছা অ্যাকচুয়াল ডাটা কেন বললো? অ্যাকচুয়াল ডাটাটা এই কারণে, দেখবেন আসলে প্রকৃত যে ডাটা প্রায় মাধ্যম দিয়ে যাইতে হইলে সেটা কিছু না কিছু সিস্টেম লুজ হয়, ঠিক আছে? ডাটাটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রেই হয়, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে ডাটার সিগন্যাল বা হচ্ছে গিয়ে ডাটা সিগন্যাল লুজ হয়, এবং ডাটার ওইখানে গিয়ে আপনার হয়, ঠিক আছে? মানে বলতে গেলে যে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যে ডাটাটা সেটা কিন্তু বিকৃত হয়। সো অ্যাকচুয়াল ডাটাটা কত দ্রুততার সাথে আমি পাঠাইতে পারি তা পরিমাপ করি, ঠিক আছে? সেই করাটাই হচ্ছে গিয়ে থ্রুপুট। থ্রুপুট বলতে অর্থাৎ মিজার বা পরিমাপ করা বোঝায়, ব্যান্ডউইথ পরিমাপ করাটা বোঝায়। সো ব্যান্ডউইথ হলো গিয়ে লিংকের সম্ভাব্য পরিমাপ, আর থ্রুপুট হইলো ওই লিংকের মধ্য দিয়ে ডাটা গমনের অ্যাকচুয়াল পরিমাপ, অর্থাৎ যেই লিংকটাই আদান প্রদান হইতেছে তার সম্ভাব্য বা, ঠিক আছে, সম্ভাব্য, ঠিক আছে, পরিমাপটাই হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ। আর থ্রুপুটটা হইতেছে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল ওই লিংকের মধ্য দিয়ে, ওই লিংকটার মধ্য দিয়ে, ওই লিংকের মধ্য দিয়ে যে অ্যাকচুয়াল ডাটা গমন করলো সেটার পরিমাপ, যা দ্বারা কত দ্রুত ডাটা প্রবাহিত হয়েছে তা বোঝায়, ঠিক আছে? যেমন একটা উদাহরণ এখানে দিছে, আমি একটা অ্যানিমেশন এখানে অ্যাড করতে চাইছিলাম, যে একটা হাইওয়ে রাস্তা কেমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে এর উপর দিয়ে প্রতি মিনিটে 1000 গাড়ি এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পাঠানো যায়, ঠিক আছে? প্রতি মিনিটে 1000 গাড়ি এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পাঠানো যায়, কিন্তু যদি রাস্তায় জ্যাম থাকে, প্রতি মিনিটে কতটুকু পারবো আমরা? 1000 গাড়ি পাঠাইতে পারবো। তো ওই ক্ষেত্রে 100 গাড়ি পাঠাইতে পারবো। এই অবস্থায় 1000 হইতেছে গিয়ে মূলত 1000 যেটা পার মিনিটে যায়, প্রতি মিনিটে যায়, সেটা হইতেছে গিয়ে ব্যান্ডউইথ। আর প্রকৃত পক্ষে যদি রাস্তায় জ্যাম থাকে তাইলে কিন্তু পাঠানো যায় মধ্য দিয়ে 100 গাড়ি। তো এই 100টাই হচ্ছে থ্রুপুট, ঠিক আছে? কিছুটা হলে বুঝছেন আশা করি। আর থ্রুপুট এখন দেখি, থ্রুপুটের এই যে এখানে একটা আছে, ঠিক আছে? এখানে বিষয় আছে যে থ্রুপুট বের করার। দেখেন একটা নেটওয়ার্কের ব্যান্ডউইথ 10 এমবিপিএস, ব্যান্ডউইথ বলছে 10 এমবিপিএস, মানে এটা লিংকের সম্ভাব্য যে যেটা যাবে আর কি নরমালি,
বা প্রতি সেকেন্ডে যেটা আদান প্রদান হবে। তো নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রতি মিনিটে গড়ে দেখেন গড়ে 12,000 ফ্রেমস পাঠানো যায়। প্রতিটি ফ্রেম গড়ে 1,000 বিট ধারণ করে, প্রত্যেকটা ফ্রেম ধারণ করে 1,000 বিট। তো এই ফ্রেমের সাথে 1,000 কে গুণ দিব, এরপরে মিনিট বলছে না, তা দিয়ে ভাগ দিব, ভাগ দিলে যা আসবে সেইটাই হবে থ্রুপুট। ওই নেটওয়ার্কের থ্রুপুট কত, অর্থাৎ এই যে ফ্রেম ফ্রেম প্রতি মিনিটের কথা বলছে, এই কারণে 60 দিয়ে গুণ, 60 দিয়ে ভাগ, আর 1,000 দিয়ে গুণ কেন করছে, বলছে যে প্রতিটি ফ্রেম গড়ে 1,000 বিট ধারণ করে, এই কারণে 12,000-এর সাথে 1,000 গুণ, এবং ওইটাকে যেহেতু প্রতি মিনিটে বলছে, আর আমাদের তো প্রতি মিনিটেই বের করতে হবে, তো এই কারণে ভাগ দিয়েছি 60 দিয়ে, এইগুলি দিয়ে ভাগ দিয়ে 2 Mbps বের হইছে। সো এটা হচ্ছে থ্রুপুট। 10 Mbps হইতেছে, যদিও বলছে ব্যান্ডউইথ, কিন্তু এই নেটওয়ার্কের থ্রুপুটটা হচ্ছে 2 Mbps, যেটা অ্যাকচুয়াল ডাটা পাবো শেষমেশ। এই কারণেই দেখবেন আমাদের নেটওয়ার্কে ব্যান্ডউইথ বলে বিক্রি করে 25 Mbps, আরে প্রকৃতপক্ষে পাই কত, 2 MB 5 Mbps মনে হয় পাই, 25 Mbps বললে কি, তাই কিনা বিজন স্যার? আছেন সবাই? জি জি স্যার আছি। আসসালামু আলাইকুম। রাশি নাই তো, ঘুমায় পড়ছেন সবাই না তিনজন। স্যার আছি। আচ্ছা ঠিক আছে। আব্দুল হাইদ স্যার, আপনার কি অবস্থা, আর আপনার চুলের কি অবস্থা? জি স্যার আছি আলহামদুলিল্লাহ। আছে স্যার, আছেন। বড় হচ্ছে। উম, বড় হচ্ছে, বড় হইতেছে না, খুব ভালো। জি স্যার। এখন বলেন একটু, মানে হচ্ছে একটু বিরতি দেই 2 মিনিটের, এবং আপনারা একটু কোয়েরি করেন, এবং হইতেছে গিয়ে বলেন যে আসলে পরীক্ষার রেজাল্ট ওইটা সেটা নিয়ে একটু বলেন, তারপর আবার আলোচনার দিকে আগাই। স্যার বিষয় হলো দীর্ঘদিন তো আমারও পড়া হয়নি আসলে। আপনার দোষটা আমারই বল, আপনার একদিকে বলা যায়। এখন স্যার কোন বই কিনবো বা কিভাবে কি পড়বো, একটু শর্টকাট নাকি, নাকি আপনি কোনো সাজেশন দিবেন খালি সেটাই ফলো করবো, একটু শর্টকাট যদি কিছু বলতেন। স্যার, সাজেশন ফলো করার আগে দেখেন, আমি শুরু থেকে বারংবার বলছি, আমি প্রথম ইয়ারে সত্যিকার অর্থে আমি আপনাদের ওইভাবে পাই নাই, শেষ দিকে পেয়েছি। সেকেন্ড ইয়ারে আমি শুরু থেকে পাইছি, আমার ইচ্ছা ছিল 11 জনকে আমি এমন ভাবে আসলে ই করবো, যাতে 11 জনের মনে করেন কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যায়, এবং আমার নিজের অনেকখানি জ্বালাই হয়। ঠিক আছে, কারণ প্রত্যেককেই তো টিচার টিচিং তার ক্যাপাবিলিটি, এক্সপিরিয়েন্স এবং কৌশল, সহজ করে উপস্থাপনের কৌশল সে আবিষ্কার করবে কিনা, তাই না? হুম। তো জি এই স্যার। যে ধারণাটা, এবং আমার আমার ইচ্ছা খুব ছিল স্যার। কিন্তু কষ্টের কথা কি বলবো, যে আসলে আপনারা হচ্ছে গিয়ে সবাই ব্যস্ত, এবং হচ্ছে সবাই, আমিও ব্যস্ত। তো সব মিলিয়ে ঝিলিয়ে দেখা গেছে আপনারা ওই আগাইতেছেন না, সাজেশনের উপরে ডিপেন্ড করবেন শেষমেশ, কিন্তু ওইটা সত্যিকার অর্থে এই কোর্সের আপনাকে ফায়দাটা দেবে না। আলটিমেটলি কিন্তু এই কোর্সে যা যা আছে তা কিন্তু আপনাকে যদি ক্লিয়ার করে আগান, দেখেন স্যার, তাইলে কিন্তু হয় উপকার, এবং তাইলে আপনি এটার সর্বোচ্চ সুবিধাটা পাবেন। কেননা দিন শেষে কিন্তু ওই যে আলটিমেটলি যেটা আপনার উদ্দেশ্য, ওইখানে গিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হইতেছে, 100 মার্কের এমসিকিউ দিতে হবে। তো আপনি এখানে কেন গ্যাপ রাখবেন, সাজেশন নিয়ে কেন আগাবেন? বরং এমসিকিউ নিজেই প্রত্যেকটা ধরবেন, টপিক ধরবেন, ধরে ধরে এমসিকিউ বানাবেন। 2-3 মার্কে কিন্তু স্যার ডিফারেন্স তৈরি হয়ে যাবে মেধা তালিকায়, জাতীয় মেধা তালিকা হবে কিনা? জি স্যার। তাহলে সেই ব্যাপারটা সিরিয়াস হয়ে শুরু থেকে আমি ওইভাবে প্রিপারেট করছি। দেখেন কত কষ্ট করতে আমাকে টাইপ করে আপনাদের বাড়ির কাজ বানানো, এই যে আমার তো স্ক্রিন শেয়ার অবস্থায় আছে, আমি দেখাই আপনাদের বাড়ির কাজ তৈরি করা, রেডি করা, এই জিনিসগুলি কিন্তু আমি হচ্ছে গিয়ে যে এমসিকিউ আকারে রেডি করতেছি, বাড়ির কাজ প্রতিনিয়ত ক্লাস শেষ দিতেছি। এখন আমি চিন্তা করছি কি, এক সরি, এটা তো অন্য একটা গ্রুপের, এটা অন্য একটা কোর্সের গ্রুপ। সো এই যে আমি চিন্তা করছি, দেখেন এই যে বাড়ির কাজ দিয়ে দিছিলাম সর্বশেষ, বাড়ির কাজ 3, আমাদের ডিজিটাল সিস্টেমের 3 নাম্বার চ্যাপ্টারে আমরা 3 নাম্বার চ্যাপ্টার শেষও করে ফেলাইছি আলোচনা করে, এবং হচ্ছে কি আপনাদের বাড়ির কাজও দিয়ে দিছি আমি। সো এই জিনিসগুলি যদি আপনারা পড়ে না গান, এই জিনিসগুলি এবং বারংবার নাই করেন, আপনাদের কি মনে থাকবে মনে করেন? সম্ভব? না স্যার, আমি স্যার বলতেছিলাম স্যার, আপনি স্যার যেটা স্যার আমাদেরকে দিচ্ছেন বাড়ি কাজ, এগুলো করলে কি হবে নাকি আর কোনো বই বা কিছু কিনা লাগবে সেটা বলছিলাম। বই বাড়তি করে আলাদা করে কেনা লাগবে না, বই তো একটা হচ্ছে কি, ওই যেটা প্রাইম পাবলিকেশন অথবা টেকনিক্যাল প্রকাশনী বলছে ওইগুলি কিনলে হবে, বুঝতেছেন? আর আর কেনা লাগবে না। আর হচ্ছে মানে এই যে স্যার, বাড়ির কাজ যেগুলি দিদি সেগুলি করবেন, তাহলে ক্লাসের শেষ, মাঝে প্রত্যেক দিন না স্যার প্রত্যেক দিন। গতবার স্যার যেটা কিনেছিলাম ওই যে আপনার প্রাইম পাবলিকেশনের, হ্যাঁ এটাতে আপনার ওয়ান কিনেছিলাম ফার্স্ট সেমিস্টারের,
আর সেকেন্ড সেমিস্টারে ওদের নাকি আবার আছে, তো কিন্তু আর যাওয়া হয়নি আর কেনাও হয়নি। হুম। এখন ভাবতেছি আপনি যদি ওই যে আপনি যে টপিক গুলো ধরে আলোচনা করতেছেন এগুলা সলভ করি এবং আপনার এই স্ক্রিনশট গুলো যদি ফলো করি তাহলে কি হবে, নাকি হ্যাঁ, আর কি আনসার করব? করতে পাইতে তো আপনাকে ওই বইটা লাগবে, তাই না? আপনি এগুলি কোথা থেকে পাবেন? নেট থেকে খুঁজে নিব। নেট থেকে এভাবে করেন না। এইভাবে আপনার ডিস্ট্রাকশন হবে। কোনো একটা জিনিস এক জায়গায় সুন্দর হ্যাঁ, করে পাবেন, ওই অনুযায়ী গুছায় পড়বেন। এটা খুব ভালো। হ্যাঁ, অনেক এটা ভালো হবে। আপনি কাজ করেন একসাথে, সত্যি হিউম্যান আপনার মাইন্ড কিন্তু স্লো হয়ে যায় এবং আপনি ডিস্ট্রাকশন, অমনোযোগের ব্যাপারটা চলে আসে। শোনেন, আপনার জি মাইন্ড স্যার। একটা নির্দিষ্ট একটা দিকে মনোযোগ বেশি রাখতে পারে, কিন্তু আপনি যখন বিভিন্ন সোর্স থেকে করবেন, সেটা একটা টাইম হবে অ্যাবিলিটি, সেটা ঠিক আছে, বিভিন্ন সোর্স থেকেও নিবেন। বাট হচ্ছে এখন যেহেতু আপনারা শিখছেন, এন্ট্রি লেভেলে এটা না করাই উচিত। এটা কোনো রাইট ওয়ে না। শিখবেন, ওভারঅল কনসেপ্ট বিল্ড হবে গুগলিং করে, ঠিক আছে, রিসার্চও হবে, কিন্তু আপনারা শিক্ষার পর্যায়ে এটা করেন না। আপনার কিন্তু মেমোরাইজের এবং অ্যাটেইনের একটা ব্যাপার আছে। এই কারণে বলি, বইটাই গুছাই কিনে ওইটাই অনুযায়ী দাগান, একটা কনফিডেন্স পাবেন যে আমি বইয়ের এই জিনিসগুলি শেষ করছি। তথ্য গুছানো, তার কষ্টটা আপনি আবার নতুন করে করতে যাবেন কেন? সময় নষ্ট হবে না আরো? আর সব জি স্যার। বাংলা সার্চ করবেন, সব গুছায় পাবেন, তাই না? একটা জিনিস বুঝতে পাইতেছেন বইতে পড়তে 2 মিনিটে, এখানে ছোট প্রশ্নগুলি পড়তে আপনার 15 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। আমি 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 বলি 15 মিনিট থেকে 20 মিনিট আপনার, আপনি এখন যা, তো 15 থেকে 20 মিনিট লাগবে, আপনি 15 থেকে 20 মিনিট মনে করেন খুঁজতেই দিচ্ছেন আধা ঘন্টা, যেটা তো এখন আমি করি, সেটা করা জি উচিত। স্যার, সময় অনেক তো লাগবে। সময় কিন্তু মূল্যবান আপনার। আর এরপরে জি স্যার। যে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে একটু রিসার্চ করেন, প্র্যাকটিক্যাল টাস্ক গুলো কোনটা কোনটা সেটা আইডেন্টিফাই করেন, ওই জায়গায় জোর দেন, ওই জায়গায় ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি বেশি করেন, ঠিক আছে? আর আমি তো এমফেসিস করে দিতেছি, দেখেন বইয়ের প্রশ্নগুলি দিতেছি এবং আমি বলে দিব আমি যে প্র্যাকটিক্যাল গুলি করাইতেছি, অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা আমার করানোর ইচ্ছা, ইভেন কি অফলাইন করানো ক্লাসগুলি করানো আমার ইচ্ছা, ঠিক আছে? আমি যে এলাকায় থাকি এখানে ঢাকাতে যাওয়ার সময় বা আমার যাওয়া হয় বা হচ্ছে গিয়ে মূলত এমনি নেই, এবং যেখানে ট্রানজিটের মতোই করি, তো সেখানে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য, তো সেখানে কিন্তু আমি থাকি, ওইখানে দৌড় দিয়ে আপনাদের কোনো না কোনো শুক্রবার বা শনিবার আমি ক্লাস অফলাইনে নিতে পারি, এবং আমার ইচ্ছা রাখি। এবার আমাদের মঞ্জুরা ম্যামকেও বলছি যে ম্যাম আমি তো হচ্ছে এরকম, আমার এখানে আমি করি, তো আমার দেখা গেছে মাঝে মাঝে আমি অফলাইন ক্লাস ওনাদেরকে নিবো, দেখা গেছে প্র্যাকটিক্যাল গুলো ওইগুলি তো সব অনলাইনে সম্ভব নয় ভাবে, দেখা গেছে কি যেগুলি আপনার ডিজিটাল সিস্টেমের মাল্টিচিপ বা অন্য কোনো টাইপের সফটওয়্যার দিয়ে করলাম, বা যে কোনো সিমুলেটর সফটওয়্যার দিয়ে অনলাইনে করে দেখাইলাম ওনাদের, ঠিক আছে, পার্ট হয় কোনটা করবো, কিন্তু বাকিগুলো আমি কাজ কলমে করাইতে চাইতেছি। যেমন এই যে নেটওয়ার্কিং এর যে অনেকগুলো ব্যাপার আপনাদের যদি হাতে কলমে দেখানো যায়, তত ভালো লাগে না জিনিসগুলো, আর আপনার সুবিধা পাবেন। সেটা আমার ডেডিকেশনের কোনো ঘাটতি নাই স্যার, এবং আমি সর্বোচ্চ আমি যা পাই, ঠিক আছে, সম্মানই, বা আমি যা করি তার থেকে অধিক দেওয়ার চেষ্টা করি, এটাই কারণে, কারণ আমি হচ্ছে বিগিনার, আমারও এক্সপিরিয়েন্স দরকার আছে, এবং আমি প্রচুর শ্রম দিয়ে আমি নিজে গ্যাপ ফিলিং করতে চাই, আমার জানার আগ্রহ আছে। কিন্তু এখন দেখেন 2-3 জন এখানে যদি 10 জন 20 জন হয়, এবং এর মধ্যে যদি 5 জনে দেখি প্রতিনিয়ত আমাকে কাজ করে দিতেছে বাড়ির কাজ, এখানে কিন্তু আমি দেখেন কত সুন্দর ইকো সিস্টেম করছি, বাড়ির কাজগুলো আপলোড দিবেন সুবিধা মতো সময়ে, আমি কিন্তু ধরা বাঁধা কোনো টাইম বলতে অল্প কিছু সময় ধরে দিছি, ওইখানে দিবেন, আমি সুন্দর করে কি করব, দেখবো বিষয়গুলো, তাই না? আমি কিন্তু হইতেছি গিয়ে যে গুগল ড্রাইভে আপলোড করতে বলছি, খুব সুন্দর সিস্টেম। এরপরে হতেছি গিয়ে এখানে গ্রুপে কিছুই দেওয়ার দরকার নেই, দেখেন প্রত্যেকটা সময় বাড়ির কাজ আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিতেছি, প্রত্যেকটা সাবজেক্টের আবার ক্রেডিট করে রাখছি নিট, এবং রিসোর্স থাকলে তো তা প্রোভাইড করতেছি, স্লাইড গুলো পিডিএফ করে দিতেছি, ঠিক আছে? আর মনে করেন গেট টিয়ার প্রিমিয়াম কি চান, এখন আমি প্ল্যান করছি যে 4টা এই যে রুটিন এইভাবে ফলো না করে, ধরেন এই যে ধরছি নেটওয়ার্কিং ও সিকিউরিটি বিষয়, এটা শেষ করা যাবে এক সপ্তাহে, এবং এটার আহ, এটা নিয়ে নিব, তারপর ডিজিটাল করছি, ডিজিটালটা নিয়ে নিব, এরকম আমি এখন চিন্তা করতেছি এক সপ্তাহে এক একটা ধরবো, এরকম রুটিন ঘুরে চিন্তা করতেছি, এবং ক্লাসটাও, যাই হোক ক্লাসের আলোচনায় যাই। দেখেন এইভাবে তো আর করা যায় না, তো আপনারা একটু সিরিয়াস হন, দেখেন আমার কিন্তু ডেডিকেশনের ঘাটতি নেই, আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে? আমার যতটুকু আছে আমি তা তো দিবই, তার থেকে অধিক দেওয়ার চিন্তা রাখি। বাট হচ্ছে গিয়ে এই যে আপনাদের কাজগুলি করতে করতে হবে, এই যে বিজন স্যারকে যেরকম পাইছি বলতে হয়, আসলে সরাসরি ঠিক না, বিজন স্যার কিন্তু একটা ক্লাস উনি রাখেন, এবং ওনার কোনো ধরনের কোনো আমি গ্যাপ দেখতেছি না, এবং উনি ইনশাল্লাহ আল্লাহ চাইতে উনি শাইনও করবেন, এবং ওনার যা ডেস্টিনেশন, সৃষ্টিকর্তা আল্লাহ মহান প্রভু এটা সফল করবেন ইনশাল্লাহ, এবং ওনার এই ডেডিকেশন লেগে থাকুক, সফল হোক সেই কামনা আছে। দেখেন, থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন শুধু। এবং হবে এই জিনিসগুলো থেকেই এমসিকিউ আসবে, 100 নিশ্চিত থাকেন, এই পুরো 1 বছরের কোর্স থেকে আসবে আসবে আসবে,
এর বাইরে আসবে না। আপনি নতুন করে সিলেবাস না দিলেও মনে করেন 100 মার্কের সিলেবাস এই আমার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। এবং আরেকটু হেল্প হইবে, আগেই চিন্তা করেন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। ফার্স্ট অফ অল আপনার টার্গেট, নতুন করে কোনো এমসিকিউ চর্চা করতে যাবেন, টেস্ট দিবেন নিজেকে এবং একটা একটা করে টপিক শেষ করবেন, ওই টপিকের ওইখানে যাবেন, যাওয়ার পরবর্তীতে দেখবেন গিয়ে পরবর্তীতে কোন কোন প্রশ্ন আসছে, বিশেষ করে আইটি রিলেটেড জব, ব্যাংকের আইটি অফিসার, তারপর হইতেছে গিয়ে নবম গ্রেডের বা হচ্ছে গিয়ে সেকেন্ড ক্লাস যে নন ক্যাডারের যে পোস্টগুলি অনেকগুলো নিয়োগ হয় না, বা আইটি রিলেটেড পোস্টগুলি প্রাইভেট বিভিন্ন ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা যে কোনো জায়গায় যে নিয়োগগুলি হইতে গিয়ে, অথবা বিসিএস এ আইসি আই 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 ইনফরমেশন টেকনোলজি, তথ্য তথ্য প্রযুক্তি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই নামে একটা বিষয় আছে না, তো কত পরীক্ষা হয়েছে সেইগুলির প্রশ্ন এই এখানে এভাবে কালেক্ট করে 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 একত্রিত করে, আপাতত যেহেতু বই বের হয় নাই, সিলেবাসও নতুন করে দেয়নি, এগুলির প্রস্তুতি নিতে থাকেন এমসিকিউ, কোনো বাকি রেখেন না। আর যদি একত্রিত হয়ে যদি কোনো ধরনের রিসোর্স ওইটা সেটা চানি, বিশেষ করে ইংরেজিতে, আমি তো ইংরেজিটা এখন এমসিকিউ একটু বেশি পড়ি, ঠিক আছে, বাংলা ব্যাংকিংয়ে পাই না, নিজেও তৈরি করতে যাইতে চাই না, বাট হচ্ছে আমি কনটেক্সচুয়াল আপনাদের যে প্রস্তুতি নিয়ে আইতেছি এতে অনেক শার্প হইতেছে জিনিসগুলো, বাট রেগুলার ক্লাস নিলে এটা আমার আরো অনেক শার্প হবে এবং ভালো লাগবে। তো যাই দেখি আলোচনা করি এখন। থ্রুপুটটা বুঝতে পারছি, ব্যান্ডউইথ বুঝতে পারছি, স্পেকট্রাম, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি বুঝতে পারছি, এই সবগুলোই হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং এর প্রতিনিয়ত ডে টু ডে লাইফে এই ব্যাপারগুলি কনসেপ্ট গুলো আসে। দেখেন এবার হচ্ছে গিয়ে প্রোপাগেশন স্পিড, কোন মিডিয়ার মধ্য দিয়ে, মিডিয়ার বলতে ওই যে তার বা তার তার তারবিহীন সোর্স থেকে ডেস্টিনেশনে ডাটা পৌঁছানোর হার, সেটাই প্রোপাগেশন স্পিড। ঠিক আছে, অর্থাৎ আবার বলি, মিডিয়ার মধ্য দিয়ে সোর্স একেবারে উৎস থেকে ডেস্টিনেশন গন্তব্য পর্যন্ত ডাটা পৌঁছাইবে, সেই পৌঁছানোর যে হার, হার মানে হচ্ছে যে পার্সেন্টেজ যেটা আর কি, সেটাই হলো হার, বা প্রতি সেকেন্ডে যেটা আর কি। তো প্রোপাগেশন স্পিড নির্ভর করে মিডিয়া ও ফ্রিকোয়েন্সির উপর। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রোপাগেশন স্পিড কিসের উপর নির্ভর করে? মিডিয়া ও ফ্রিকোয়েন্সির উপরে। লাইন বাই লাইন এই যে টপিকগুলো, এই জিনিসগুলোই তো ইম্পর্টেন্ট, বারংবার পড়বেন। সো প্রোপাগেশন স্পিড নির্ভর করে, এমসিকিউ মাথায় রাখবেন, ছোট প্রশ্ন মাথায় রাখবেন। এখন আমি বলবো সাজেশনের দিকে তাকায়েন না, দয়া করে এই কষ্টটুকু করেন স্যারেরা, এই কষ্টটুকু করেন। আপনারা 11 জন 12 জন আছেন, অন্য কোনো হেল্প আমার কাছ থেকে পাবেন এবং প্রচুর শ্রম দিতে কোনো যখন তখন, ঠিক আছে। আমরা তো বলছি, আমি শুরুতে আমি বলেছি যে স্যার আমরা গ্রুপ একটা, আমরা কেউ এখানে কিন্তু এরকম টিচার এন্ড স্টুডেন্ট রিলেশন না, বরং আমাদের হচ্ছে গ্রুপ স্টাডি টাইপ আমরা, এবং সবাই মিলে সমস্যার সমাধান করব। এরপর শূন্য ভ্যাকুয়াম, শূন্যের মধ্যে দিয়ে আলোর প্রপাগেশন স্পিড হচ্ছে গিয়ে এটা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। 3.3 × 10⁸ মিটার পার সেকেন্ড প্রপাগেশন স্পিড। সো শূন্য মাধ্যমে, শূন্যের মধ্য দিয়ে আলোর প্রপাগেশন স্পিড হচ্ছে গিয়ে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রপাগেশন স্পিড যত বেশি হবে, ডাটা পাসিং এর হার কার্যকরভাবে বেড়ে যাবে। প্রপাগেশন স্পিড যত বেশি হবে, ডাটা পাসিং করার হার কার্যকরভাবে বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রপাগেশন স্পিড বাড়বে, ডাটা ডাটা পাসিং, ডাটা ট্রান্সফার হওয়ারও হারও বাড়বে। তাহলে এরপর হচ্ছে প্রপাগেশন স্পিডের পর আছে প্রপাগেশন টাইম। সোর্স থেকে একটা ডাটা যাত্রা শুরু করে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যে সময় লাগে, ঠিক আছে, তারা যেই যেই নির্দেশক দিয়ে, যেই প্যারামিটার দিয়ে বা যে ইন্ডিকেটর দিয়ে মূলত পরিমাপন করা হয়, সেই কনসেপ্টটা হচ্ছে প্রপাগেশন স্পিড, সরি প্রপাগেশন টাইম। দূরত্বকে প্রপাগেশন টাইম দ্বারা ভাগ করে আমরা প্রপাগেশন দূরত্বকে প্রপাগেশন স্পিড দিয়ে, এখানে শব্দটা ভুল হয়েছে, দূরত্বকে প্রপাগেশন স্পিড দ্বারা ভাগ করে প্রপাগেশন টাইম বের করব। প্রপাগেশন স্পিড যদি হয় 12, ডিস্টেন্স এই সোর্স থেকে ডিস্টেন্সের ডেস্টিনেশনের দূরত্ব কত সেটা যদি হয়, সেটা দিয়ে যে 12 × 12 = 1, তাহলে প্রপাগেশন টাইম হচ্ছে 1, এরকম। ঠিক আছে, আবার এখানেও একটা জিনিস বলছে দেখেন, এই যে এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল বইতে আছে, আমি একটা দুইটাই মৌলিকভাবে অ্যাড করছি। কি টাইম শেষ? না স্যার, আমার কেটে গিয়েছিল, মানে নেট সমস্যা ছিল। আচ্ছা, সো কোন মিডিয়ার দুইটি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব 12,000 কিলোমিটার, কেবলের প্রপাগেশন স্পিড হচ্ছে গিয়ে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রপাগেশন টাইম কত? উপরে এটা নিচে এটা, উপরে এটা নিচে এটা, ঠিক আছে, ভাগ দেন, এটা দিয়ে এটা ভাগ দেন ক্যালকুলেটর দিয়ে, দেখবেন বের হয়ে যাবে প্রপাগেশন টাইম। ঠিক আছে, ক্যালকুলেটর ব্যবহার করবেন। সো এই যে এইটার দিন আর হইতেছে গিয়ে ডিজিটাল সিস্টেম, এই দুইটার দিন আপনারা একটু চাইলে ক্যালকুলেটর নিতে পারেন, কিছু ক্যালকুলেশন ব্যাপার স্যাপার আছে তো,
এই দুই পরীক্ষার দিন ক্যালকুলেটর ইউজ করবেন, ঠিক আছে? এরপর আসি নয়েজ, আর একটা কনসেপ্ট। তো ইনফরমেশন সিগন্যাল ট্রান্সমিশনের সময় মূল সিগন্যালের সঙ্গে কিছু অনাকাঙ্ক্ষিত সিগন্যালও যুক্ত হয়, ঠিক আছে? সেটা হচ্ছে নয়েজ। আমরা যারা পড়ছি ওই যে রোদ, ঠিক আছে, ওহমের সূত্রে যে রোদ, তাই না? সো রোদের কনসেপ্টের মতো আর কি এটা নয়েজ। সো হ্যাঁ স্যার, রোদের একক ওম। ওম। হ্যাঁ, ওহম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। নয়েজকে আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করছি। নয়েজ তো ওরকম হয়েছে যে অনাকাঙ্ক্ষিত যেগুলা সিগন্যাল, সব মূল সিগন্যালের সঙ্গে কিছু অনাকাঙ্ক্ষিত সিগন্যালও যুক্ত হয়, ঠিক আছে? যখন এক জায়গা থেকে থার্মাল আরেক নয়েজ, জায়গায় যাইতে যায় সেটাকে নয়েজ ইন্ডিউস বলে। নয়েজ, সেই অনাকাঙ্ক্ষিত সিগন্যালগুলি, ঠিক আছে, অবাঞ্ছিত ইম্পালস সিগন্যালগুলি, কন্ট্রোল। ঠিক আছে, সেটাই নয়েজ। সো নয়েজ হয় চার ধরনের: থার্মাল নয়েজ, ইনডিউসড নয়েজ, ক্রুস্টক, রাইট? ইন্ডিউসড, হ্যাঁ, ইনডিউসড, ইনডিউসড, ক্রসটক আর হচ্ছে ইম্পালস। আর ওটা হচ্ছে গিয়ে ক্রোস্টক, আর ওটা হচ্ছে গিয়ে ইম্পালস। ইম্পালস নয়েজ। ঠিক আছে, এখন থার্মাল নয়েজটা কি? এটা বিজন স্যার পড়ে শোনান সবাইকে, এবং একটু আমি এক্সপ্লেন করব মাঝে। দেখেন, শুনান থার্মাল নয়েজ। থার্মাল নয়েজ হচ্ছে ওয়্যারের মধ্যে ইলেকট্রনের এলোমেলো গতিকে থার্মাল নয়েজ বলে। যে এলোমেলো যে গতিটা থাকে আর কি, সঠিক মাত্রায় যদি যাওয়া হয়, সঠিক মাত্রায় যাবে না আর কি, এলোমেলো এলোমেলো ভাবে যাবে, হুম। যা ট্রান্সমিটার দ্বারা প্রেরিত না হয়েও এক্সট্রা সিগন্যাল উৎপন্ন করে, আচ্ছা, তাহলে ফলে ট্রান্সমিটার মূল সিগন্যাল ক্ষতিগ্রস্ত হয়। ফুল সিগন্যাল, এটা মূল সিগন্যাল, হ্যাঁ হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়, কারণ এটা এলোমেলো মানে ভাবে এটা ধাবিত হওয়ার কারণে এটা আমাদের কি সিগন্যালের একটা ক্ষতিগ্রস্ত হয় আর কি, একে হচ্ছে কোনো মানে একটা মানে হচ্ছে গিয়ে এবড়ো থেবড়ো, অর্থাৎ তার কোনো ধরনের কোনো রুলস নাই, না। তার আমরা গতিতে। আমরা জানি স্যার, যেমন হচ্ছে স্টেবিলাইজারটা ব্যবহার করা হয় সাধারণত হচ্ছে একটা মানে বৈদ্যুতিক ফ্রিজের সাথে যদি আমরা স্টেবিলাইজার ইউজ করি, সেক্ষেত্রে আমরা বৈদ্যুতিক একটা মাত্রা আছে, যেটা হচ্ছে আপনার একই মাত্রায় সেটা করা হবে। তার ফলে হচ্ছে আমাদের ফ্রিজে, রেফ্রিজারেশনে বা হচ্ছে কোনো ধরনের কোনো ক্ষতি হয়। আর এখানে ওয়্যারের যে ইলেকট্রনের যে গতি, এটা হচ্ছে এলোমেলো ভাবে যাবে, একই মাত্রায় যাবে। তার জন্য হচ্ছে এটা হচ্ছে মূল সিগন্যালে একটা ক্ষতিগ্রস্ত বা বাধা সৃষ্টি হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর আগে ইনডিউসড। ইনডিউসড এটা ইনডিউস ইনডিউস নয়েজ সোর্স থেকে আসে, যেমন হচ্ছে মাউস বা অ্যাপ্লিয়েন্স, এ সকল ডিভাইসের প্রেরণ অ্যান্টেনা হিসেবে বা ট্রান্সমিশন মিডিয়ার রিসিভিং অ্যান্টেনা হিসেবে কাজ করে। স্যার, আমরা জানতাম যে আগে সাধারণত টেলিভিশন ইউজ করলে আমাদের কিছু অ্যান্টেনা ছিল, কিন্তু এখন কিন্তু হুম এই অ্যান্টেনাটা ইউজ করা হয় না। হুম সাধারণত এখন যেমন হচ্ছে আমরা যে ইউজ করছি, যেমন আপনার ডিস ডিস লাইন ইউজ করা হচ্ছে যে আমাদের কেবলের সাহায্যে। আর ইনডিউসড নয়েজ নয়েজ সোর্সটা সাধারণত মাউস বা অ্যাপ্লিয়েন্স, এই সকল ডিভাইসে প্রেরণ অ্যান্টেনা হিসেবে আমাদের অ্যান্টেনা ব্যবহার করা হয়। আমরা তো স্যার মাউসটা স্যার ওয়্যারলেস মাউসও ইউজ করতে পারি, বা মাউসে সাধারণত জানি যে যে অ্যান্টেনা ব্যবহার করা হয়, এই অ্যান্টেনা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া বা রিসিভিং অ্যান্টেনা হিসেবে কাজ করে। ট্রান্সমিশন মিডিয়াটা হচ্ছে স্যার আহ মানে এই মাউস বা অ্যাপ্লিয়েন্স এর কার্য সহকারিতার মাধ্যমেই এটা হচ্ছে পরিচালনা হয়ে থাকে। এবং এটা হচ্ছে রিসিভিং বা অ্যান্টেনা হিসেবে কাজ করে। যেমন মাউসটা আমরা সাধারণত কোনো কিছু যদি রিসিভ করি বা কোনো কিছু যদি প্রসেস করি, তাহলে কিন্তু মাউসটা আমাদের কাজে লাগে। মাউস দ্বারা আমরা কাজ করি আর কি। এর জন্য এটাকে রিসিভিং অ্যান্টেনা হিসেবে কাজ করে আর কি। রিসিভিং হুম। অ্যাপ্লিয়েন্স এর হ্যাঁ, ক্রোস্টক স্যার। ক্রোস্টক ক্রোস্টক মাঝে মাঝে ক্রোস্টক হচ্ছে ক্রোস্টক সাধারণত এক ধরনের ন- নয়। মাঝে মাঝে একটি মিডিয়া যখন অন্য আরেকটি মিডিয়াকে ক্রস করে, তখন এই অবাঞ্ছিত হস্তক্ষেপ সৃষ্টি করে, ফলে নয়েজের উৎপত্তি হয়। আর এই ধরনের নয়েজকে ক্রসটক বলে। যেমন মাঝে মাঝে একটি মিডিয়া যখন অন্য আরেকটি মিডিয়াকে ক্রস করে, যেমন সাধারণত আমরা যদি কোনো কারোর সাথে কথা বলি হ্যাঁ, বা বুঝতে হচ্ছে পেরেছি। হ্যাঁ এর মাঝে যদি অন্য কেউ যদি কথা বলে, তাহলে সেটা আমাদের একটা বাধা সৃষ্টি হয়।
বা হচ্ছে এটা বলছে যে মিডিয়ার মিডিয়া কোনো একটা মিডিয়া যখন পরিচালনা করা হয় ফিল্টার তখন আছে। আরেকটি মিডিয়া যখন হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তখন একটা ক্রোশের সৃষ্টি হয় আরকি। তো এই ক্রোজের ফলে একটা নয়েজ উৎপত্তি হয়। নয়েজ বা আমরা সাধারণত নয়েজ হিসেবে জানি যে একটা বিশৃঙ্খলা বা হচ্ছে গোলমাল। তো একটা নয়েজের সৃষ্টি হয়। এর ফলে এ ধরনের নয়েজকে ক্রসটক বলে। ক্রসটক। তো আ ক্রসটক সাধারণত কোনো একটা আমরা যখন কোনো কিছু পরিচালনা করি বা হচ্ছে কোনো একটা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, তখন যদি বাধার সৃষ্টি হয় তখন সেটাকে আ মানে ক্রসটক হিসেবে বলি আরকি। ক্রসটক আ আ আ নয়েজ অফ ক্রসটক বা ক্রসটক নয়েজ বলতে পারি আরকি আমরা এটাকে। ইম্পালস। ইম্পালস মাঝে মাঝে ওয়্যার বা মিডিয়ার মধ্যে দিয়ে চলাচলরত ওয়েভের হাই এনার্জি ওয়েভ খুব অল্প সময়ের জন্য বাধাপ্রাপ্ত হয়ে যে নয়েজের সৃষ্টি হয় তাকে ইম্পালস নয়েজ বলে। ওয়্যার বা মিডিয়া আ আমরা জানি সাধারণত স্যার ওয়্যার জিনিসটা হচ্ছে আমাদের আম আ এটা হচ্ছে একটা ইন্টারনেট মাধ্যম আরকি। ওয়্যার বা মিডিয়া আরকি। মিডিয়াটাও ইন্টারনেটের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে বা একটা ইলেকট্রনিক্স ডিভাইস যা চলাচলরত হাই এনার্জি ওয়েভ বা খুব স্বল্প সময়ের বাধাপ্রাপ্ত হয়ে যে নয়েজের সৃষ্টি হয়। এখানে বলছে স্যার আম মিডিয়া বা ওয়েভের হাই এনার্জি অনেক সময় দেখা যায় কি আমরা সাধারণত যখন একটা টেলিভিশন ইউজ করি বা হচ্ছে যে টেলিভিশনের মাধ্যমে যদি আমরা মিডিয়া বা ভিডিও সম্প্রচার করা হয়। সেক্ষেত্রে যখন একটা হাই এনার্জি বলতে যখন ভোল্টেজটা যখন বেড়ে যায়, তখন একটা কিন্তু বাধা সৃষ্টি হয়। যখন ভোল্টেজ কমে যায়, তখন আবার সেই পুনরায় আগের মতোই আ আমরা মানে শর্ট সার্কিট, শর্ট সার্কিট বলা যাবে না। এটা হচ্ছে মানে বৈদ্যুতিক একটা আ বিভ্রাট মানে আ যখন কোনো এনার্জি যখন বেশি মাত্রায় সেটা ধাবিত হয়, তখন সেটা হচ্ছে একটা নয়েজ এর সৃষ্টি হয়। এই নয়েজকে শুধু ইম্পালস নয়েজ বলা হয় আরকি। আচ্ছা, এরপর হচ্ছে নয়েজ ফিগার। এটাও মূল ইম্পর্টেন্ট এবং এখানে ম্যাথ আছে। এইটা একটু বুঝার চেষ্টা করেন। এবং এখান থেকে ম্যাথ আসে। নয়েজ ফিগার। হ্যাঁ, এই যে নয়েজ ফিগার সিগন্যালের অনুপস্থিতিতে রিসিভারের আউটপুটে যে নয়েজ আসে অনুপস্থিতিতে যে রিসিভারের আউটপুটে যে নয়েজ আসে তাকে নয়েজ ফিগার বলে। নয়েজ থাকার ফলে যে সামান্যতম পাওয়ার ব্যয় নয়েজ প আ আ তা নয়েজ পাওয়ার হিসেবে পরিগণিত হয়। যে পাওয়ারটা ব্যয় হয় সাধারণত আউটপুট হিসেবে আমরা জানি যে সিগন্যাল যে অনুপস্থিত থাকে এই রিসিভারে সেই আউটপুটকে নয়েজ আউটপুটে একটা নয়েজ আসে তাকে নয়েজ ফিগার বলে। এবং এই নয়েজ ফিগারে একটা একটা মাত্রা থাকে যে মাত্রায় এই নয়েজ ফিগারটা পরিচালনা করা হয়। এর একটা পাওয়ার ব্যয়। এই পাওয়ার ব্যয়টা হচ্ছে এই পাওয়ার ব্যয়টাকে নয়েজ পাওয়ার হিসেবে পরিগণিত করা হয়। মানে যতটুকু মাত্রায় হচ্ছে নয়েজ আ বা হচ্ছে রিসিভারের আউটপুট দেওয়া হয়, এটাকে হচ্ছে নয়েজ পাওয়ার হিসেবে পরিগণিত হয় এবং নয়েজ ফিগারকে ডেসিবল ডেসিবল দ্বারা আ প্রকাশ করা হয়। নয়েজ ফিগারের মান বড় হলে রিসিভারের নয়েজ আসে। বলছে যে এর মানটা যদি বেশি হয় তাহলে নয়েজ স্পিকারের মানও বড় হয় আরকি। রিসিভারের মানটাও বড় আসে। যখন সিগন্যাল ভালোভাবে সৃষ্টি হয় না, তখন সিগন্যালটা আরকি ভালোভাবে সৃষ্টি হয় না। মানে একটা মাত্রায়, সঠিক মাত্রায় যখন সেটা আমাদের আ আউটপুটটা যখন মানে না আসে, তখন সেটা হচ্ছে একটা আ এলোমেলোভাবে বা হচ্ছে সিগন্যালের একটা বিস্তৃত মানে একটা মাত্রা থাকে। যেমন এখানে আমাদের একটা ইকুয়েশন আছে যেমন NF এনএফ দ্বারা হচ্ছে নয়েজ স্পিকার বোঝানো হয়েছে এবং এসএনআর ডিভাইড হচ্ছে এসএনআর আউট। মানে এসএনআর এখানে হচ্ছে সিগন্যাল আ স্যার এসএনআর হচ্ছে কি সিগন্যাল আ এটা এসএনআর ফুল ফর্ম কি? সিগন্যাল উম আ এসএনআর। স্যার এটা একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে ইনপুট আর আউটপুট আরকি। ইনপুটকে যখন আ আ আউটপুট দ্বারা ডিভাইড করা হয়, তখন সেটাকে আমরা আ নয়েজ স্পিকার আরকি তার মানটা আরকি পাবো আরকি, সেই মানটা। আচ্ছা এখানে এসএনআর দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে আম স্যার এসএনআর ফুল ফর্ম কি এটা? এসএনআর হচ্ছে গিয়ে ওই স্যার ইনপুটে যে সিগন্যালটা হচ্ছে গিয়ে হয় আরকি। ঠিক আছে? সেটা হচ্ছে না এসএনআর। এসএনআর ফুল ফর্ম আছে না একটা? এসএনআর এর ফুল ফর্ম তো এখানে অবশ্যই আছে।
এসএনআর হচ্ছে গিয়ে সিঙ্গেল নয়েজ সিঙ্গেল না সিঙ্গেল নয়েজ না এখানে আছে দেখি রিজার্ভ এরকম রিজার্ভ অফ ইনপুট এরকম ইনপুট থেকে আউটপুট যখন ডিভাইড করা হয় তখন নয়েজ স্পিকার পাওয়া যায় আর কি। এসএনআর ইন আউট নয়েজ আসে নয়েজ ফিগার যে সামান্যতম এসএনআর নয়েজ ফিগারকে ডেসিবল দ্বারা প্রকাশ করা হয়। তো ডেসিবলের নয়েজ ফিগার মান বড় হলে রিসিভার নয়েজ আসে তখন সিগন্যাল ভালোভাবে সৃষ্টি হয় না। নয়েজ ফিগার এনএফ দ্বারা তো হ্যাঁ স্যার এসএনআর হ্যাঁ নয়েজ সাউন্ড সিগন্যাল টু নয়েজ রেশিও স্যার। সিগন্যাল টু নয়েজ রেশিও, হ্যাঁ সিগন্যাল টু নয়েজ রেশিও নয়েজ রেশিও, এটাই তো বললাম যে রেশনালি সিগন্যাল, এটাই সিগন্যাল নয়েজ রেশনালি সিগন্যাল নয়েজ রেশিও সিগন্যাল ইনপুট ডিভাইড সিগন্যাল নয়েজ রেশিও আউটপুট। রেশিও, হ্যাঁ এটা ইনপুটের ক্ষেত্রে আর এটা হচ্ছে আউটপুটের ক্ষেত্রে। এরপরে এসএনআর এই যেখানে আছে ইনপুট সিগন্যাল টু নয়েজ রেশিও এসএনআর এটা আলোচনা করেন। বুঝুন স্যার স্যার ডিসপ্লে তো আচ্ছা হ্যাঁ পাচ্ছি স্যার এসএনআর ওই যে সিগন্যাল টু নয়েজ রেশিও স্যার এখন এটা ফুল ফর্ম দেওয়া আছে যদিও সিগন্যাল পাওয়ার ও নয়েজ পাওয়ারের অনুপাত কি এসএনআর বলে আর কি। তো এসএনআর সিগন্যাল নয়েজ রেশিও ইজ ইকুয়াল এভারেজ সিগন্যাল পাওয়ার ডিভাইডেড এভারেজ নয়েজ এখানে তো পাওয়ার। দেখা গেছে এসএনআর জানলে আমরা এনএফ বের করতে পারতেছি নয়েজ ফিগার, আর এইখানে আবার আছে কি এসএনআর, হ্যাঁ তাই না? এভারেজ হ্যাঁ সিগন্যাল পাওয়ার আর হচ্ছে এভারেজ নয়েজ পাওয়ার। সিগন্যালের পাওয়ারটা নয়েজ পাওয়ার সিগন্যাল পাওয়ারটা আর হচ্ছে গড়ে এই নয়েজ যে সৃষ্টি যে হয়, ঠিক আছে যে মানে জি স্যার এটা আমরা ইনপুটের মানও বের করতে পারি আউটপুটের মানও বের করতে পারি। হ্যাঁ এসএনআর ডেসিবল, এসএনআর এটা ডেসিবল এবং লগ 2 এর মান বের করা যায় 10 লগ 10 এসএনআর। হ্যাঁ 10 log 10 এসএনআর। তো এইখানে যদি সিগন্যাল এখানে বলছিল স্যার এটা হচ্ছে মেগাওয়াট আর কি 10 মেগাওয়াট। হ্যাঁ মেগাওয়াট এবং নয়েজ পাওয়ার হচ্ছে পাওয়ারের একক ক্ষমতার একক ওয়াট না। হ্যাঁ স্যার ওয়াট এখানে মেগাওয়াট বলা হয়েছে আর কি। ঠিক আছে তো ওয়ান ওয়ান যখন হয় তাহলে হচ্ছে এসএনআর হচ্ছে আপনার এসএন এখানে ডিবি দ্বারা হচ্ছে কি বোঝানো হয়েছে স্যার ডেসিবল হ্যাঁ ডেসিবল বোঝানো হয়েছে। আচ্ছা এবং নয়েজ বিহীন যদি চ্যানেলের জন্য এটা বাড়ির কাজ, এগুলি বাড়ির কাজ, ঠিক আছে। এরপরে আগাই আমরা ডেটা ট্রান্সমিশন মোড, এগুলি আলোচনার বিষয়, এগুলি এই মোডগুলি পড়ে আসছেন জানছেন এবং পড়লে এবং একটু আদর পড়লে বুঝবেন, ঠিক আছে। বিজন স্যার ডিসকাশন করেন, এরপর আব্দুল ওয়াহিদ স্যার ডিসকাশন করবেন, মানে একটু গ্রুপ টাইপ করতে চাইতেছি আমি। ডেটা দেখে দেখে হুবই পড়েন বুঝেন, ডেটা ট্রান্সমিশন মোড পরে আমি ব্যাখ্যা দিব আর কি, পরে আমি হ্যাঁ বলেন। হ্যাঁ ডেটা ট্রান্সমিশন মোড বলতে ডেটা কোনো একদিক থেকে কোনো একদিক আদান প্রদান করা হচ্ছে মানে কোন দিক থেকে কোন দিকে আদান প্রদান করা হচ্ছে অথবা কতজন ডেটা প্রাপ্তির অধিকারী হবে তাকে বোঝায়। ডেটা আদান প্রদান দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। অর্থাৎ এই যে উৎস গন্তব্য, ঠিক আছে, সেটার দিকটা কোন দিকে যাইতেছে, একমুখী উৎস থেকে গন্তব্যের দিকে নাকি গন্তব্য থেকে উৎসের দিকে নাকি উচ্চ গন্তব্য উভয় দিকে, এই যে ব্যাপারটা এইটার উপর ভিত্তি করে মূলত আমরা কি করছি ট্রান্সমিশন মোড, ঠিক আছে। এবং এই ব্যাপারটাকে বলা হয় ট্রান্সমিশন মোড। এবং এই ট্রান্সমিশন মোডটা আছে 3 ধরনের, ঠিক আছে। সিমপ্লেক্স, হ্যাঁ আপ স্যার ডুপ্লেক্স ফার্স্ট ওয়ান ইজ আর সিমপ্লেক্স মোড, সেকেন্ড ওয়ান ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ এইখান থেকে শুরু, এমসিকিউ আসবেই মনে করেন এই টপিকটা ডেটা ট্রান্সমিশন মোড, এমসিকিউ আসেই,
ঠিক আছে? তো সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। এখন এই তিনটা আবার কি রকম সেটা একটু উদাহরণ দিয়ে দেখেন। ওয়ান ওয়ে ট্রান্সমিশনটা হচ্ছে সিমপ্লেক্স, ডিভাইস 1 থেকে ডিভাইস 2 এর দিকেই যাবে, সে আর এদিকে আসবে না। অর্থাৎ এই পদ্ধতিতে কি হয়, একদিক থেকে ডেটা প্রেরণ করা যায়, অপর প্রান্ত থেকে শুধুমাত্র ডেটা গ্রহণ করতে পারবো, মানে একই সাথে। রিসিভ রিসিভ করা যায় স্যার, রিসিভ, হ্যাঁ। উদাহরণটা হচ্ছে সিমপ্লেক্স মোডের উদাহরণ কোনটা, মোস্টলি ইম্পর্টেন্ট স্যার, পেজার, জি রেডিও। স্যার, এটা সিম্পল এটা কিন্তু এরকম হয় সিম্পল মোড। জাস্ট শুধু ওই যে দেখেন টিভি চ্যানেলে ডিশ, আপনি শুধু চ্যানেলগুলোই দেখেন, ওই চ্যানেলে গিয়ে কখনো আপনি কিছু দিতে পারেন? শুধুমাত্র তো আপনার দিকেই পাঠায়, শুধু একমুখী, তাই না? সো ওয়ান ওয়ে ট্রান্সমিশন সিমপ্লেক্স মোড। এরপর আসে হাফ ডুপ্লেক্স মোড। এই পদ্ধতিতে কি হয়, একদিক থেকে ডেটা প্রেরণ করা শেষ হলেই অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা যায়। ঠিক আছে, একই সাথে ডেটা গ্রহণ বা প্রেরণ করা যায় না। যেমন ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস প্রেরণ, ইন্টারনেট ব্রাউজিং। এই যে চারটা হাফ ডুপ্লেক্স মোড। এবং ডায়াগ্রাম বা চিত্র যদি বলে তাহলে এভাবে আঁকবেন। জি স্যার, টু ওয়ে ট্রান্সমিশন বাট নট সিমultaneous। টু ওয়ে ট্রান্সমিশন, হাফ ডুপ্লেক্স মোড, অর্ধেক ডুপ্লেক্স মোডের ফুল ডুপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্স দুইটার মধ্যে পার্থক্য চলে আসে। সো এই দুইটা পার্থক্য ধরতে হবে। টু ওয়ে ট্রান্সমিশন বাট নট সিমultaneous, কিন্তু ফুল ডুপ্লেক্স একই সঙ্গে হবে, মানে পাঠাইতেও পারবো আনতেও পারবো একই সঙ্গে। সো এরপরে ফুল ডুপ্লেক্স মোড দেখেন, এই পদ্ধতিতে ওই একই সময়ে উভয় প্রান্তে ডেটা প্রেরণ করা যাবে, গ্রহণ করা যাবে, টেলিফোন, মোবাইল, কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন ইত্যাদি। এর মাধ্যমে টু ডাইরেকশন এন্ড সিমultaneous। এই মোডটা আশা করি স্যার তিনটা বিষয় বুঝতে পারছেন। যেমন ফ্যাক্স। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন পার্থক্য দুটোটা একই এক চিত্রের মাধ্যমে এবং এক জায়গায় দেখেন, যে তিনটার তুলনামূলক আলোচনা, দুইটার আলোচনা ছিল, আমি তিনটাই যুক্ত করে দিছি। দেখেন সিমপ্লেক্সটা একমুখী, হাফ ডুপ্লেক্স যোগাযোগ দ্বিমুখী কিন্তু একই সঙ্গে না। ঠিক আছে, এর যোগাযোগ দ্বিমুখী এবং একই সাথে উভয় দিক কার্যকর থাকে। এই একটা মূল পার্থক্য। এই তিনটার ভিতরে এই তিনটা পার্থক্য কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে ভাই ভাই বা ওরালে, তখন কিন্তু এইটাই আগে বলবেন যে স্যার সিমপ্লেক্স একমুখী, একদিকে, ওয়ান ওয়ে ট্রান্সমিশন। আর হাফ ডুপ্লেক্স সেটা হচ্ছে স্যার যোগাযোগ দ্বিমুখী, ঠিক আছে, কিন্তু একসঙ্গে হয় না স্যার। টু ওয়ে ট্রান্সমিশন বাট নট সিমultaneous। মানে মানে একটা একটা হ্যাঁ, আর একটা তথ্য প্রদান করার পরে ওইটা রিসিভ করার পরে আবার হচ্ছে আবার তথ্য সে পাঠাবে, মানে প্রদান একসঙ্গে করতে না, পারে। একই সঙ্গে হ্যাঁ না, হ্যাঁ, পাঠাতে পারে মুখোমুখি না। যেমন এই যে এখন স্যার, গ্রহণ করার পর প্রদান এই করতে যে পারে, এই হ্যাঁ। যে এখন অনলাইন ক্লাসে যুক্ত আছি, এই অনলাইন ক্লাস বা গুগল স্যার মিটে, যেমন ফ্যাক্স, আমরা তো এক্সাম্পল দেখলেই বুঝতে পারি, যেমন ফ্যাক্স আমি যদি ফ্যাক্সে কোনো আমার ডকুমেন্টস পাঠানো হয়, সেক্ষেত্রে সে রিসিভ করার পর আমাকে সে আবার রিপ্লাই দিতে পারে, বা এসএমএস এর ক্ষেত্রেও। এবং ফুল ডুপ্লেক্সে আমরা জানি টেলিফোনটা আমরা যখন ফোনে কথা বলি তখন উভয়ই আমরা মানে বা একই ভাবে আমরা কথা বলতে পারি। সেক্ষেত্রে পজিটিভ। সেক্ষেত্রে রিসিভ করার, হ্যাঁ হ্যাঁ, রিসিভ করার প্রয়োজন হয় না যে আমি আগে কথাগুলো আগে গ্রহণ করব, তারপর আমি প্রদান করব। আমি একই সাথে কথা, মানে এটা দ্বিমুখী স্যার, দ্বিমুখী বলে আর কি, দ্বিমুখী এবং যোগাযোগটা দ্বিমুখী পদ্ধতি। একই হ্যাঁ সাথে, এবং দ্বিমুখী এবং একই সাথে এই কথাটা হ্যাঁ বলবো। হ্যাঁ ঠিক আছে, সো হ্যাঁ। উভয় দিক কার্যকর থাকে। এরপর প্রান্ত শুধুমাত্র ডেটা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ করতে পারে না। আর এটা পেটো গ্রহণ স্যার করার ভিডিও, এখানে আমাদের একটা এক্সাম্পল আছে, যেমন হচ্ছে আর ভিডিও প্রেরণ কনফারেন্সিং। গ্রহণ একসাথেই করতে পারে। স্যার ভিডিও ভিডিও কনফারেন্সিং, হ্যাঁ হ্যাঁ, আমরা তো সাধারণত জানি যে ভিডিও, আমরা ফুল ডুপ্লেক্সে আছি, এখন আমরা সবাই হ্যাঁ ফুল হ্যাঁ ডুপ্লেক্স মোডে আছি। ডাটা ট্রান্সমিশন হ্যাঁ হচ্ছে স্যার, ফুল ডুপ্লেক্স স্যার, ফুল ডুপ্লেক্স মোডে আর কি। ফুল ডুপ্লেক্স হ্যাঁ স্যার, এরপরে রাইট। বলি, আমি এবার ব্যাখ্যা দিই। সিমপ্লেক্স মোড অপেক্ষা হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোডের কার্যকারিতা বেশ ভালো, অর্থাৎ এর থেকে এই দুই দাদার শক্তি বেশি বা কার্যকারিতা বেশি, ইউজেবিলিটি বেশি এবং এদের ইফেক্টিভনেসটাও বেশি। হাফ ডুপ্লেক্স অপেক্ষা ফুল ডুপ্লেক্স মোডের জি স্যার। কার্যকারিতা ভালো। ঠিক আছে, আর সবচাইতে বেশি স্যার এর ইউজেবিলিটি। আউটপুটটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর কি, এর আউটপুটটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, কারণ এক্সাম্পল, আমি যখন আমি ইনফরমেশন, হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল থেকে এমসিকিউ আসবে, যখন আর কিছু না। ডেফিনিশন ছোট প্রশ্ন আপনাকে ভাই ওরালে ধরবে, কিন্তু এমসিকিউ আসবে এই এই এক্সাম্পল দিয়ে। সো রেডিও, নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? রেডিও, কিবোর্ড, টিভি। কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ? কোনটি ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ? ঠিক আছে, আর আইসিটির এমসিকিউ তো খুব মানে আমাদের আইসিটির এমসিকিউ কিন্তু খুব ক্রিটিক্যাল আসে, হ্যাঁ বুঝছেন, খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, ক্রিটিক্যাল হ্যাঁ, আসবে এবং বুঝতে হয়। ক্রিটিক্যাল টাইপের। যাই হোক, এরপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ গিয়ে মেথড। মোড একটা আর মেথড আর একটা। ঠিক আছে, মোড একটা, মেথড আর একটা। সো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের বিটের বিন্যাসের মাধ্যমে ডেটা স্থানান্তর পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। একটা হচ্ছে গিয়ে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এক ডিভাইস থেকে অন্য ট্রান্সমিশন। ডিভাইসে বিটের বিন্যাসের মাধ্যমে
এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বিটের বিন্যাসের মাধ্যমে ডেটা স্থানান্তর পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। স্যার, মোড আর মেথড দুইটা কিন্তু আলাদা, তাই না? সো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বিটের বিন্যাসের মাধ্যমে ডেটা স্থানান্তর পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। প্যারালাল ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, দুইটাই। এরপরে আছে কি আবার সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, প্যারালাল ডেটা ট্রান্সমিশন। সিরিয়ালের মধ্যে আছে আবার তিনটা ভাগ: সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। এদের উদাহরণ আপনাকে মনে রাখতে হবে এবং এই তিনটা কি তাদের পার্থক্য জানতে হবে এবং তিনটাই বুঝতে হবে আপনাকে। সো প্রথমত হইতেছে গিয়ে বলি ট্রান্সমিশনটা কি, ট্রান্সমিশন মেথডটা কি। এক ডিভাইস থেকে, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, আমার কম্পিউটার থেকে বিজন স্যারের কম্পিউটারে, এই যে যে ডাটা আদান প্রদান হইতেছে, তখন বিটের কিন্তু একটা বিন্যাস ঘটে, তাই না? সো এই বিটের বিন্যাসের মাধ্যমে জি স্যার, জি স্যার। এটা সেই যে যে এটা ধারাবাহিক মাত্রা আর কি, মাত্রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই যে যে পদ্ধতিটা, প্রক্রিয়াটা, সেটা হবে কি মেথড। হুম, মেথড আলাদা। সো ডেটা প্যারালাল ট্রান্সমিশন আর সিরিয়াল ট্রান্সমিশন। আমরা কিন্তু ওই যে এটা পার্থক্য ধরতে পারবো ওইভাবে চিন্তা করে, প্যারালাল পোর্ট, সিরিয়াল পোর্ট, তাই না? তো এখন এখান জি থেকে স্যার। ডায়াগ্রাম আকারে যদি যাই এবং চার্ট আকারে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, প্যারালাল ডেটা ট্রান্সমিশন। সিরিয়ালে আসে গিয়ে সিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আর একটা হচ্ছে গিয়ে আইসোক্রোনাস ট্রান্সমিশন, তাই না? তো সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, হ্যাঁ, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, তিনটারই জানা লাগবে। এরপর প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি দেখেন, ডাইরেকশন অফ ফ্লো, সেন্টার থেকে রিসিভারের দিকে যাইতেছে, সেন্টার থেকে রিসিভারের দিকে যাইতেছে প্যারালালি। ঠিক আছে, অর্থাৎ যে ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটার বিট বিন্যাস সমান্তরাল ভাবে, সমানভাবে, সমান্তরাল মানে কি সমান আকারে, যে সমান্তরাল, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে জি স্যার। স্থানান্তর করা হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। অত্যন্ত অল্প দূরত্বে অবস্থিত একাধিক ডিভাইসের মধ্যে বা একটি কম্পিউটার অভ্যন্তরে বিভিন্ন সাব ইউনিট, একটা কম্পিউটার অনেকগুলো ইউনিট থাকে আমরা জানি, ইনপুট ইউনিট, তারপর হচ্ছে আউটপুট ইউনিট, সিপিইউ ইউনিট, ঠিক আছে, এরপরে সিপিইউ আবার আরো তিনটা সেই করা যায়, ঠিক আছে। সো এই যে ইউনিটগুলির মধ্যে যদি ডেটা ট্রান্সমিশন হয় তাহলে এই পদ্ধতি ব্যবহৃত হয়, প্যারালাল। ঠিক আছে, এই পদ্ধতিতে ডেটার বিট গুলো কি হয়, পৃথক পৃথক তারের মধ্য দিয়ে একটি ক্লক পালসে একই সাথে স্থানান্তরিত হয়, একটা ক্লক পালসে একই সাথে স্থানান্তরিত হয়। 8 বিটের ডেটা ট্রান্সমিশনের জন্য 8টা পৃথক তার ব্যবহৃত হয় প্যারালালে। সো এই কারণে এটা কি হয়, একটা ব্যয়বহুল পদ্ধতি, কারণ এন বিট ডেটার জন্য এন টি তারের প্রয়োজন হয়, বুঝতে পারছেন? এখন দেখলো হ্যাঁ স্যার। 100 বিট ডেটা ট্রান্সমিট হবে, কেবলও লাগবে 100টা, বেজাইল্লা জিনিস না? সো ব্যয়বহুল এই কারণে। এবং এই ব্যাপারটা হইলো কি, সমান্তরাল এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা স্থানান্তর হবে, ঠিক আছে। এবং এটার করে কোন জায়গায়, অল্প দূরত্বে একাধিক ডিভাইসের মধ্যে, অথবা কম্পিউটার অভ্যন্তরেই বিভিন্ন যে সাব ইউনিট আছে সেই সাব ইউনিট গুলির মধ্যে ডাটাটা ট্রান্সমিশন হয়। সো প্যারালাল ট্রান্সমিশন স্যার বুঝতে পারছি আশা করি, তাই না? এরপরে আছে সিরিয়াল। সিরিয়ালটা খুবই কার্যকরী, ব্যবহৃত, ব্যবহারযোগ্য এবং খুবই জনপ্রিয় এখন। সো এই এটা হচ্ছে ওইটা যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটার বিন্যাসটা একটি একটি করে সিরিয়াল অনুক্রমে, এই যে সিরিয়াল, সিরিয়াল অনুক্রমে, কেবল এই ক্ষেত্রে আর আলাদা দরকার হয় না, এক কেবল দিয়ে পারা যায়। সো অনুক্রমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর হয়, তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। এবং যে কোনো দূরত্বে অবস্থিত ফিজিক্যাল পৃথক, যেমন আমার কাছ থেকে নারায়ণগঞ্জে, সরি সাইনবোর্ডে বা হচ্ছে গিয়ে, হ্যাঁ ওইখানে আছে, আর বসিলার দিকে আছে গিয়ে আমাদের আব্দুল হাইদ স্যার, বিজন স্যার নারায়ণগঞ্জের দিকে বা সাইনবোর্ডের দিকে, আর আমাদের হইতেছে গিয়ে স্যার আব্দুর রহমান স্যার আছে ধরেন মোহাম্মদপুরের দিকে। ঠিক আছে, তো এই যে দূরে দূরে আমরা আছি, তো এই ক্ষেত্রে আমাদের যে যে আঙ্গিকে ডেটা ট্রান্সমিট হইতেছে ডিভাইসগুলির মধ্যে, সেটা কিন্তু সিরিয়াল, ঠিক আছে। সো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, এবং এই পদ্ধতি ব্যবহৃত হয় ক্ষেত্রে, এবং এই পদ্ধতিতে ডেটার বিট গুলো কি হয়, একটা তারের মধ্য দিয়েই একটা ক্লক পালস করে বিট স্থানান্তরিত হয়, ক্লক পালস, ক্লক পালস। এবং সাধারণত 8টা বিটের ডেটা ট্রান্সমিশনের জন্য 8টা ক্লক পালস প্রয়োজন হয়, কেবল একটাই প্রয়োজন হয় কিন্তু ক্লক পালস দরকার হয় 8টা। এরপর আসে গিয়ে এদের যে সিরিয়ালের যে তিনটা প্রকার, সিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, ঠিক আছে, এদের ব্যবহার দেখি। ওই সিরিয়ালকে আবার, এই যে যে সিরিয়াল, একে আবার তিনটা ভাগে ভাগ করছে, সিরিয়ালকে তিনটা ভাগে ভাগ করছে, তাই না? অ্যাসিনক্রোনাস, আইসিনক্রোনাস, আইসোক্রোনাস, ঠিক আছে। এবং এদের মধ্যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস, এই দুইটার পার্থক্য জানা লাগবে আমাদের। এই দুইটার পার্থক্য দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। শুধু অ্যাসিনক্রোনাসটা আগে দেখি, ঠিক আছে। অ্যাসিনক্রোনাসটা হচ্ছে কি, যে পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন প্রেরক হতে গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ 8 বিট ডেটা ট্রান্সমিশন করা হয়, ফলে পরপর দুইটা ক্যারেক্টার প্রেরণের মাঝে বিরতিকাল সময় সব ক্ষেত্রে সমান হয় না, একে অ্যাসিনক্রোনাস মেথড বলে। অর্থাৎ পরপর দুইটা ক্যারেক্টার প্রেরণের মাঝের বিরতির সময়টা সকল ক্ষেত্রে সমান হবে না,
সেটাকে বলা হবে কি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এরপরে প্রতিটি 7 বিটের ক্যারেক্টারের সাথে একটা প্যারিটি বিট যোগ করতে হবে। এই যে, ঠিক আছে, প্যারিটি বিট 7টা বিট, ওইটার মধ্যে একটা প্যারিটি বিট যোগ করতে হবে। আমরা তো জানি 8টা ক্লক বিট বা 8টা ক্লক পালস, সেই ক্ষেত্রে 7টা যুক্ত হবে, কিন্তু একটা হবে প্যারিটি বিট। ঠিক আছে, সো এই 8টা বিটে পরিণত হয় ট্রান্সমিশনের সামনে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুইটি স্টপ বিট। এই যে একটি বা দুইটি, এটা স্টপ বিট, এটা স্টার্ট বিট। ঠিক আছে, সংযুক্ত করে ডেটাটিকে 10 বা 11টি বিটে পরিণত করে ট্রান্সমিট করা হয়। এই জন্য পদ্ধতিকে বলা হয় স্টার্ট স্টপ ট্রান্সমিশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, স্টার্ট স্টপ ট্রান্সমিশন কোনটি বা কোনটাকে স্টার্ট স্টপ ট্রান্সমিশন বলা হয়, অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, এই যেখানে বলা হয়েছে যে স্টার্ট স্টপ এবং হচ্ছে কি একটা বিট অতিরিক্ত রাখা হয় যেটা হচ্ছে কি আইডেল, এবং হচ্ছে প্যারিটি বিট সেটা আর কি যোগ করা হয়, ওইটা ব্ল্যাঙ্ক থাকে। এরপর হচ্ছে কি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার কোথায় কোথায় হয় দেখেন। ওই যে যে বলছে যে বিভিন্ন ইউনিটের সাব ইউনিটের মধ্যে কম্পিউটারের, সরি না, কম্পিউটার কিবোর্ডের সিপিইউ তে, আর সিপিইউ থেকে মনিটরে, এরপর সিপিইউ থেকে প্রিন্টারে, কার্ড রিডার থেকে সিপিইউ তে, সিপিইউ থেকে কার্ড রিডারে, এখানে ব্যবহার হয়। এরপরে সিনক্রোনাস ট্রান্সমিশন, যে পদ্ধতিতে ট্রান্সমিশনের পূর্বে ডেটাকে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় এবং সমান বিরতিতে প্রতিবারে 80 থেকে 132 ক্যারেক্টারের ব্লক তৈরি করে, অনেক বড় ব্লক তৈরি করে, সেটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এবং এক্ষেত্রে প্রতিটি ব্লকের শুরুতে হেডার 2 বাইট এবং শেষে একটি ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল সংযুক্ত করা হয়। হেডার সিগন্যাল প্রেরক ও গ্রাহকের ক্লকের গতিকে সিনক্রোনাইজ করে এবং প্রেরক ও গ্রাহকের অ্যাড্রেস বহন করে, অপরদিকে ট্রেইলর সিগন্যাল ব্লকের শেষ নির্দেশ করে এবং ভুল নির্ণয়ে সহায়তা করে। সো সিনক্রোনাসটা ব্যবহার হয় কম্পিউটার থেকে কম্পিউটার ডেটা স্থানান্তরে, দূরবর্তী স্থানের কম্পিউটার ডেটা স্থানান্তরে, একই সাথে অনেকগুলো কম্পিউটার ডেটা স্থানান্তরে, একই সাথে অনেক ডেটা প্রেরণ করতে এই সিনক্রোনাসটা ব্যবহার হয়। এরপর আইসোক্রোনাস দেখি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এবং সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির সমন্বয়ে আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি গঠিত হয়, অর্থাৎ উভয়ের বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান। তো স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই প্রায় কোনো বিরতি ছাড়াই ডেটা ট্রান্সমিট করা হয়। ঠিক আছে, আহ, এরপর হচ্ছে গিয়ে রিয়েল টাইম ডেটা ট্রান্সমিট করা যায় সরাসরি টিভি সম্প্রচারের ক্ষেত্রে, সিসিটিভি ফুটেজ, ফোনে কথা বলা ইত্যাদি হচ্ছে গিয়ে আইসোক্রোনাস। ঠিক আছে, আইসোক্রোনাসের অনেক ইমেজ টিমেজ এখানে যুক্ত করতে পারি নিচে স্লাইডে, এগুলি ফার্দার আপগ্রেড হবে। এখন হইতেছে গিয়ে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস এই দুইটার হইতেছে কি এই যে এই এতটুকুর মূলত ই করেন। ঠিক আছে, বিজন স্যার মূলত এটাকে এক্সপ্লেন করেন, দুইটার পার্থক্যটা একটু বিবরণ পড়েন এখন। ঠিক আছে, এটা পড়েন এবং আমি ব্যাখ্যা দিতেছি, কোথাও দরকার হলে এবং প্রশ্ন দরকার হলে আমাদের জিজ্ঞেস করেন। হ্যালো বিজন স্যার। বিজন স্যার বলবেন না, আমরা যে ডিসকানেক্ট হয়ে গেলাম কতক্ষণ হইলো? স্যার, হ্যাঁ, আমরা যে ডিসকানেক্ট হয়ে গেলাম কতক্ষণ হইলো? হ্যাঁ আমাদের টাইম ওভার হয়ে গেছে। আবার হয়েছে, কতক্ষণ হইলো শর্ট টাইম ডিসকানেক্ট? ছিল তখন। কতক্ষণ হইলো আমরা ডিসকানেক্ট হইলাম? এটা আচ্ছা 2 মিনিটস এর মতো। ও, স্যার মোর দ্যান 2। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। স্যার স্লাইড আর বাকি থাকলে এটা ডিসকাস
আমিও আছি। আব্দুর ওয়াহিদ উনিও আছেন। আব্দুর রহমান তো ওনাকে দেখছি না, উনি মনে হয় লিভ নিয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা প্রায় ক্লাসের শেষ দিকে চলে আসছি। ঠিক আছে, আলোচনার শেষ দিকে আমি এইটা আপনাকে পড়তে নির্দেশনা দিতেছিলাম, এই অ্যাসিনক্রোনাস। বাকি এইগুলি আলোচনা তো শুনছেন, তাই না? আচ্ছা, এটা একটু পরে শেষ করেন, আমরা ক্লাসে 10 মিনিটে শেষ করবো ক্লাস। বুঝুন স্যার, অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাসের ট্রান্সমিশন মেথডের মধ্যে পার্থক্যটা। হ্যাঁ, হুম, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্লাইড তো শো করা হয়নি মনে হয়। আমার স্লাইড তো দেখছি না। স্ক্রিন শেয়ার করছি তো স্যার। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করিনি, হ্যাঁ। ঠিক আছে এখন। কোথায়? স্যার, দেখতে পাচ্ছি না তো স্লাইড। এখন হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এবার দেখেন। আপনি একটু জুম করে নেন স্লাইডটা। হ্যাঁ স্যার, এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন আর হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। স্যার, এটা হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে গ্রাহকের নিকট ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন করা হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। আর সিনক্রোনাস ট্রান্সমিশন হলো যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটা সমূহকে ব্লক আকারে ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা হলো এটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আর কি ডেটা ট্রান্সমিশন করা হয়। আর এখানে হচ্ছে সিনক্রোনাস হচ্ছে একটা ধাপে ধাপে বা ভাগ করে ব্লক বাই ব্লক ট্রান্সমিট করা, এটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। ট্রান্সমিশনের জন্য প্রেরকের প্রাথমিক স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়। কারণ প্রাথমিক ডেটা স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হয় কারণ হচ্ছে এটা হচ্ছে প্রক্রিয়াকরণটা ছিল হচ্ছে আমাদের ধাপে ধাপে। ব্লক বাই ব্লক যখন ট্রান্সমিট করা হয় তখন সেটা হচ্ছে আমাদের ডেটার প্রয়োজন প্রয়োজন হয়। ডেটা ট্রান্সমিশন গতি কম, সাধারণত 56 kbps মানে কেবি আর কি, কেবি পর্যন্ত হয়ে থাকে। গতি সাধারণত আর কি ডেটা ট্রান্সমিশনের গতি বেশি। ডেটা ট্রান্সমিশনের চেয়ে অ্যাসিনক্রোনাসের চেয়ে সিনক্রোনাসের ডেটা ট্রান্সমিশন গতি বেশি, সাধারণত 56 kbps থেকে আপনার হচ্ছে টেন গিগাবাইট বলছে পর্যন্ত প্রতি ক্লক পালসে একটি করে। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতি ক্লক পালসে একটি করে ক্যারেক্টার ট্রান্সমিট হয়, একটি করে ট্রান্সমিট হয়। আর সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে, আচ্ছা হ্যাঁ পেয়েছি, পরপর দুটি ব্লক ট্রান্সমিট করার মাঝের সময় বিরতি সব সময় সমান থাকে। আমরা যদি ব্লক ট্রান্সমিট করেও থাকি আর কি ধাপে ধাপে, সেটার যে মাঝের যে দূরত্ব বা হচ্ছে বিরতিকাল সেটা হচ্ছে সমান মাত্রায় থাকবে। মানে 2 মিনিট পরে যদি আমরা কোনো ব্লক ট্রান্সমিট করতে থাকি, দ্বিতীয় ব্লক ট্রান্সমিট করার পর আবার 2 মিনিট অন্তর মানে অন্তর কি আমাদের যে একটা বিরতি কালটা এটা হচ্ছে সমান থাকবে। প্রতিটি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টপ বিট বা শেষে একটি দুটি স্টপ বিট অতিরিক্ত বিট হিসেবে যুক্ত করতে হবে। আর সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতিটি ক্লক পালসে একটি করে ব্লক ট্রান্সমিট করে প্রতিটি ব্লকের শুরু এবং শেষে। হ্যাঁ, বলতে থাকেন। হ্যাঁ,
আমি স্লাইড তো দেখতে পাচ্ছি না। স্লাইড দেখা যাইতেছে না? না, না, শো করছে না। নেটে প্রবলেম হচ্ছে নাকি? বুঝতে পারছি। এবার এখনো তো দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আব্দুল ওয়াহিদ স্যার কি দেখতে পাইতেছেন? স্যার এমনি হ্যাঁ, জয়েন করেছে যারা ওনাদেরকে দেখতে পাচ্ছি। রহিত, না আব্দুল ওয়াহিদ স্যার দেখতে ওনাকে পাইতেছেন দেখতে না? পাচ্ছি। এখন আর এখন স্লাইড আসছে ছোট আকারে। আপনি তো এখন ওই বিভিন্ন অন্যান্য পৃষ্ঠাতে আছেন। আচ্ছা এই যে এখন এই যে পার্থক্যের পেজটা এই 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 আসছে। ডিফারেন্স দিয়ে আমরা আজকে শেষ করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি, এখন দেখা যাচ্ছে। এখন শেষ করেন, প্রায় শেষ না এটা? হ্যাঁ স্যার, আমার লাস্টে দুটো ইয়া দুটো বলেন হ্যাঁ। বাকি ছিল আর কি, এখন বৈশিষ্ট্য আরেকটা যদি ইয়া বলি আর কি। আপনার আগামীকালের আলোচনাটা আরো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি দুটি স্টপ বিট অতিরিক্ত বিট হিসেবে যুক্ত করতে হবে। আর সিনক্রোনাইজ ডেটা ট্রান্সমিশনে প্রতিটি ক্লক পালসে একটি করে ব্লক ট্রান্সমিট এবং প্রতিটি ব্লকের শুরু এবং শেষে হেডার ও ট্রেইলর ইনফরমেশন সিগন্যাল যুক্ত করতে হয়। আর অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে বলছে সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় দক্ষ কম। আর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় দক্ষ বিষয় হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তো বেসিক ট্রান্সমিশন মিডিয়া এই ইউনিটটা এবং এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব এবং এখানে প্রচুর এমসিকিউ আছে, প্রচুর। ঠিক আছে, এবং প্রচুর ছোট প্রশ্ন আছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে এবং এটা প্র্যাকটিক্যাল। হাতে কলমে যদি প্রত্যেকটা ধরায় দেখাইতে পারতাম, এবং আমি কিছু কিছু কাজ বলবো যে এইখানে এই ওয়ার্ড গুলো দিয়ে একটু কোয়েরি করবেন ইউটিউবে, এই টাচ দিব আর কি, বা গুগলিং করবেন। কারণ একটা রিয়েল লাইফে একটা প্র্যাকটিক্যালি ট্রান্সমিশন মিডিয়া মানে হচ্ছে কেবলিং এর বিষয়, যেগুলো মিডিয়া হিসেবে তো তার আর তার এই এই দুইটাই মাধ্যম ব্যবহার হয় তাই না? সো ওই জিনিসগুলি আর কি, এই যে এইটাই জি বলবো। স্যার। আরো বিষয় আছে। অপটিক্যাল ফাইবার কেবলের এই স্লাইডটা ফাঁকা কেন? যাই হোক, যেটা হোক ওটা পূর্ণ হবে নি কালকে। আশা করি কালকের ক্লাসটা থাকবেন সবাই তাহলে। বাড়ির কাজ দিয়ে দিবনি আমি। ঠিক আছে। আর আজকে আপনারা দুইজন রইলেন, আসলে ভালো লাগলো ক্লাস। আগামী দিন